আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, আমার এই অডিও এবং ভিডিও যদি সবকিছু ক্লিয়ারলি দেখতে পাও এবং শুনতে পাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সবকিছু মনে হয় ক্লিয়ার আছে। তাহলে সবকিছু ক্লিয়ার থাকলে আজকে ক্লাসটি শুরু করব। আজকে আমরা টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা আমরা গত 6 তারিখে শুরু করেছিলাম, ওইটার সেকেন্ড পার্ট আজকে আমরা শুরু করব। আজকের চ্যাপ্টারের এই অংশে মানে সেকেন্ড অংশে আমরা যে যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে এপিডার্মিসের উপাঙ্গগুলো। গতদিন আমরা হচ্ছে এপিডার্মিসের বিস্তারিত যে ধারণাটা ছিল সেটা পড়েছিলাম। আজকে আমরা উপাঙ্গগুলো নিয়ে আলোচনা করব। পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্রের ধারণা, পত্ররন্ধ্রের প্রকারভেদ এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বিস্তারিত সম্পর্কে আমরা জানব। তো গতদিনের মতো আমরা চেষ্টা করব যে ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে। বাসায় ইনশাল্লাহ আমাদের পড়া লাগবে না, জাস্ট ক্লাসে যেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ভাইয়া সময় নিচ্ছি, এই সময়টুকু একটু মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকো। তো শুরু করে দিই। ওকে, দেখো। আচ্ছা, শুরু করব হচ্ছে, দেখো গতদিন আমরা এপিডার্মিস সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। এপিডার্মিসের অংশগুলো পড়ছিলাম, যে কাণ্ড এবং পাতার বহি আবরণকে এপিডার্মিস বলা হয়, আর মূলের যে বহি আবরণ সেটাকে আমরা বলছিলাম এপিব্লেমা। আচ্ছা, আর ওখানকার কিছু অবজেক্টিভ পড়েছিলাম, যেমন কিউটিকল কোথায় থাকে কোথায় থাকে না, এবং বুলিফর্ম কোষ কোথায় থাকে, মাইরোসিন কোষ কোথায় থাকে, এগুলো আমরা জেনেছিলাম কতদিন। আজকে আমরা দেখো শুরু করব হচ্ছে ওই এপিডার্মিসের যে কাজগুলো সেগুলো নিয়ে। তো দেখো, এপিডার্মিসের কাজ তো অনেকগুলো আছে। তোমাকে একদম মেইন বেসিক ধারণাটা কি, এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে হচ্ছে ত্বক। তাহলে ত্বকের কাজ কি হতে পারে? ত্বকের কাজ হচ্ছে তোমাকে যে কোনো ধরনের আঘাত থেকে প্রতিরোধ করা। তার মানে এপিডার্মিসের প্রধান প্রধান কাজ হচ্ছে তোমাকে দৃঢ়তা প্রদান করা বা যে কোনো রকমের বাইরের আঘাত থেকে রক্ষা করা। আচ্ছা, তাহলে দেখো, প্রথম যে কাজটা তুমি ভালো করে জানবা তা হচ্ছে এপিডার্মিস টিস্যু, অভ্যন্তরীণ টিস্যুকে বাহ্যিক যে কোনো আঘাত থেকে রক্ষা করে এবং প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। এরপর দেখো, আমরা জানি তো এপিডার্মিসের মধ্যে একটা কি থাকে, একটা মোমের আবরণ থাকে, যাকে আমরা কি বলছিলাম, কিউটিকল। কিউটিকল মোমের আবরণের কাজটা কি? এটার কাজ হচ্ছে ভেতরকার যে পানিটা সেটা যাতে বাইরে অপচয় না হয়ে যায় সেটা থেকে রক্ষা করে। দেখো, এই কাজটা ইম্পর্টেন্ট। অনেক সময় ত্বক কর্তৃক যে পানি অপচয় হয় সেটাকে বন্ধ করে। আচ্ছা, এরপর দেখো এপিডার্মিসে আরো কাজ আছে অনেকগুলো। এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাকে কি, যে কোনো প্রকারের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোর আক্রমণ থেকে রক্ষা করে। আচ্ছা, তারপর এপিডার্মিসের মধ্যে কিছু ছিদ্র থাকে। আমরা ছিদ্রগুলো সম্পর্কে আজকে বিস্তারিত পড়বো, যেটাকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়। এর মাধ্যমে বাতাসের যে জলীয় বাষ্পটা সে ত্যাগ করে, মানে যতটুকু পানি তার শরীরে প্রয়োজন হয় ততটুকু রেখে দিয়ে যে বাড়তি পানিটা থাকে সেটাকে বাইরে প্রেরণ করে দেয়। তাহলে ওইটা একটা কাজ। আচ্ছা, এছাড়া তোমার যে দুটো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এই 7 নাম্বার এবং 8 নাম্বার কাজ। এই দুটোকে স্টার মার্ক দিয়ে রাখবা। 7 নাম্বার কাজে বোঝানো হয়েছে যে মূল রোমের কাজটা কি। মূল রোম এটা পানি এবং খনিজ লবণকে শোষণ করার কাজ করে। আর আরেকটা হচ্ছে বুলিফর্ম কোষের কাজটা কি, এটা পানি সঞ্চয় করার কাজ করে। তাহলে আরো দুটা কাজ পড়লাম, একটা হচ্ছে মূল রোমের কাজ কি, একটা হচ্ছে বুলিফর্ম কোষের কাজ কি। মূল রোম হচ্ছে পানি এবং খনিজ লবণকে শোষণ করতে সাহায্য করবে, আর বুলিফর্ম কোষ এটা একটা ধরনের বিশেষ ধরনের কোষ। কোথায় পাওয়া যায়? অভাগাতে পাওয়া যায়। বলছিলাম না, অভাগা কি ছিল? আখ, ভুট্টা, গম। তো এগুলো কি করে? পানিটাকে সঞ্চয় করে রেখে দেয়। এখন তুমি চিন্তা করো, একটা বেলুনের ভিতরে তুমি পানি ঢুকাইছো, তাহলে বেলুনটা কি ফুলবে নাকি ফুলবে না? অবশ্যই ফুলবে। তাহলে এই যে দেখো, আরেকটা কথা লেখা আছে যে পাতার প্রসারণ এবং বিকাশে সাহায্য করে। তাহলে এই কথা দুটো মনে রাখবা, যে একটা হচ্ছে পানি সঞ্চয় করতেছে এবং সে পাতার প্রসারণ এবং বিকাশে সাহায্য করতেছে। আর আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে প্রশোধনের হার কমাতে সাহায্য করে। কিছু কিছু জিনিস আছে। প্রশোধন মানে হচ্ছে ভেতর থেকে পানিটা বাইরে চলে যাওয়া। কিভাবে যায়? ওই পত্ররন্ধ্র দিয়ে যায়। এখন এটাকে প্রতিহত কেন করতে চাবে সেটা আগে বুঝতে হবে। কারণ সহজ কথা বুঝো, একটা মরুভূমির গাছ ধরো, সেটা বিয়ার গ্রিলসের মতো, সে মরুভূমিতেও আছে। ওই বিয়ার গ্রিলসের মতো মরুভূমির গাছ, সে কি করার চেষ্টা করতেছে? সে কি চায় যে তার ভেতরকার যে পানি সেটা চলে যাক? তার তো পানি এমনিতেই শর্টেজ, তো সে তো চাবে না যে তার পানিটা চলে যাক। তো সেটা পানিটাকে সে যে কোনো উপায়ে বাঁচাইতে চাইবে। এটাকে কি দিয়ে সে বাঁচায়? একটা হচ্ছে কিউটিন, একটা হচ্ছে সিলিকা, একটা হচ্ছে মোম। আমরা জানি কিউটিন দিয়ে কিউটিকল তৈরি হয় এবং এটা একটা মোম জাতীয় পদার্থ, এটা তো ইজিলি মনে থাকতেছে। সাথে একটা এক্সট্রা মনে রাখবা, সিলিকা। এই 3টা জিনিস প্রশোধনের হার কমাতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে আশা করি আমাদের পুরো জিনিসটা বোঝা হয়েছে। এবার ভাইয়ের সাথে সাথে দেখো, একবার ভাইয়া বলতেছি, তুমি একবার বলো, তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রথম থেকে আসি। প্রথম কথা, এপিডার্মিস কি? এপিডার্মিস মানে ত্বক।
ত্বক কি করে আমাদেরকে? যে কোনো বাইরের আঘাত থেকে রক্ষা করে। ফার্স্ট কাজ পড়া শেষ, বাইরের আঘাত থেকে রক্ষা করে। আচ্ছা, সেকেন্ড কাজ, এরপর কি বললাম? যে এপিডার্মিস পানি যাতে অতিরিক্ত বের না হয়ে যায় সেই অপচয়টা রক্ষা করে। অপচয়টা রক্ষা করতে বা পানি বের হয়ে যেতে বাধা দিবে কে? প্রশোধন হইতে বাধা দিবে কে? তিনটা জিনিস, একটা হচ্ছে কিউটিন, একটা হচ্ছে সিলিকা, একটা হচ্ছে মোম। শেষ, এটাও হয়ে গেল। তারপর কি বললাম ভাইয়া? ত্বকের কিছু ছিদ্র থাকে যাদেরকে আমরা বলি স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রগুলো অতিরিক্ত পানিগুলো বাইরে আদান প্রদান করে বা বাইরে বের করে দেয়। এটাও একটা গেল। তারপর দুটা কাজ ভালো করে পড়তে বলছি, 7 আর 8। 7-এ বলছি যে মূল রোমের কাজ আছে, যেটা কি করে? পানি এবং খনিজ লবণ শোষণে সাহায্য করে। আর 8-এ বুলিফর্ম কোষের কাজ বলছি, এটা এক ধরনের কোষ যেটা পানিকে সঞ্চয় করে রাখে এবং পানিটা সঞ্চিত হলে পাতাটার প্রসারণ এবং বিকাশ হয়। একদম সিম্পল। তাহলে ভাইয়া যেগুলো ভালো করে বললাম এগুলো এই পরীক্ষায় আসে, এর বাইরে পরীক্ষায় আসেই না। তুমি শুধু ভাইয়ার সাথে সাথে বলে একবার পড়ে ফেলো, এর বাইরে তোমাকে অবজেক্টিভ টাচও করতে পারবে না। ঠিক আছে, চলে আসি নিচের দিকে। আমরা এপিডার্মিস উপবৃদ্ধি শুরু করব। উপবৃদ্ধি বা যেটাকে আমরা উপাঙ্গ বলে ডাকি আর কি। উপাঙ্গ উপবৃদ্ধির একটা কনসেপ্ট তোমাকে দিয়েছিলাম গতকালকে। ধরো এই যে ভাইয়ার ত্বকটা দেখতে পাচ্ছ না? আচ্ছা, এই ত্বকের মধ্যে এখানে কি আছে? ছোট ছোট চুলের মতো লোম আছে। আচ্ছা, এই যে কি আছে? এগুলো কি আছে? চুল আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে কি আছে? নোক আছে না? তাহলে আমাদের স্কিনের বাইরেও, মানে ত্বকের বাইরেও কিছু জিনিস আছে। এই যে ত্বক থেকে যে নির্গত হওয়া জিনিসগুলো, এগুলাকেই বলা হয় উপবৃদ্ধি বা উপাঙ্গ। সহজ কথা। তাহলে ত্বক থেকে সৃষ্ট যে কোনো বাহ্যিক যে জিনিস তাকে আমরা কি বলি? উপাঙ্গ বা উপবৃদ্ধি বলি। তো দেখো, তাহলে এপিডার্মিস বা ত্বক হতে উদগত উপাঙ্গকে এপিডার্মাল উপবৃদ্ধি বলা হয়। আচ্ছা, এখন এগুলোর কি কি আছে দেখো। আমাদের যেমন থাকে লোম, উদ্ভিদের তো লোম থাকবে না, উদ্ভিদের থাকে রোম। নামটা মনে রাখো, রোম। এখন দেখো রোম সম্পর্কে কি কি তোমার জানা দরকার। আমি একদম বেসিক থেকে যাব, যেভাবে গতদিনের মতো গেছি, যাতে তোমার বেসিকটা ক্লিয়ার হয়। আচ্ছা, বুঝো, রোম জিনিসটা দুই জায়গায় থাকতে পারে, একটা মূলে, একটা কাণ্ডে। আচ্ছা দেখো, এখন মূলে যদি রোম থাকে তাহলে তুমি তাকে কি বলে ডাকবা? মূল রোম। আচ্ছা, কাণ্ডে রোম থাকলে কাণ্ড রোম। তাহলে বুঝলা যে রোম দুই ধরনের হইতে পারে। একটাকে আমি ডাকতে পারি মূল রোম, আর আরেকটাকে আমি ডাকতে পারি কাণ্ড রোম। আচ্ছা, আমাদের দেশে দুইটা জাতীয় দল আছে না? কি কি দল আছে? একটা নাম হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। দেখবে যে দেশের যে কোনো ক্রাইসিসে বা দেশে যে কোনো জ্ঞানজাম বাজলে এরা একজন আরেকজনের দোষ দেয়। সহজ কথা হচ্ছে এইটা। আওয়ামী লীগ বলবে ওটা করছে বিএনপি, বিএনপি বলবে এটা করছে আওয়ামী লীগ, বলে না? তার মানে এরা সবসময় একে অপরের বিপরীতে, এগেনস্টে অবস্থান করে। এই চ্যাপ্টারে এরকম দুইটা লোক আছে, একটা মূল, একটা কাণ্ড। দুনিয়ার যা কিছু হোক এরা একে অপরের অপোজিট হবে। তো দেখো তো, এই মূল রোম এটা মূলের, আর কাণ্ড রোম এটা কাণ্ডের। তাহলে এই দুটো একে অপরের অবশ্যই কি হবে? অপোজিট হবে। তো দেখো, তুমি যে কোনো একটার সবকিছু মনে রাখার চেষ্টা করবে, যে কোনো একটা, হয় মূলের নাহলে কাণ্ডের। কারণ কি হবে? অপরটা অপোজিট হবে, তোমার ওইটা অটোমেটিক ফ্রি মুখস্থ হবে। তা দেখো, আমরা সাধারণত মূলেরটা মুখস্থ রাখি। মূল রোম সাধারণত এক কোষী হয়। কয় কোষী? এক কোষী। এক কোষী দেখছাও ছবিতে দেখাই দিচ্ছে। এই যে দেখো, এটা একটা এক কোষী জিনিস। এই পুরাটা জিনিস একটা কোষ, পুরাটা জিনিস একটা কোষ। মাঝখানে কোনো ভাগটাগ আছে? ভাগটাগ নাই তো। তার মানে কোষ কয়টা? একটা। আচ্ছা, তাইলে কাণ্ডরোম কি হবে রে? কাণ্ডরোম হবে বহুকোষী। ওকে, তাহলে বুঝে গেল কাণ্ডরোম হবে বহুকোষী। দেখো, এই যে দেখো বহুকোষী। এই দেখো, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, পাঁচটা ভাগ। এই কতগুলো কোষ রে? অনেকগুলো কোষ। তাহলে এখানে এক কোষী, এটা বহুকোষী। এটাও বুঝে গেলাম। এবার কি বললাম? মূল রোম, এটাতে কোনো কিউটিকল থাকবে না। আমরা কত ক্লাসে পড়াইছিলাম কিউটিকল বিবর্জিত। আমরা বলছিলাম ভাইয়া, কি বলছিলাম? যে মূলে কোনো কিউটিকল থাকে না, মূলের ত্বকে কখনো কোনো কিউটিকল থাকে না। তাহলে এখানেও কোনো কিউটিকল থাকবে না। আচ্ছা, তাহলে কাণ্ডে কি হবে? কাণ্ডে কিউটিকল থাকে, কাণ্ডে কিউটিকল আছে। ঠিক আছে, এখন এগুলো কোথায় আছে ভাইয়া দাগায় দিচ্ছি, দাঁড়াও। তাহলে এইটুকু তুমি জাস্ট জানবা মূলরোম এবং কাণ্ডরোম সম্পর্কে। মূলরোম এককোষী কিন্তু কিউটিকল থাকবে না, কাণ্ডরোম বহুকোষী কিন্তু কিউটিকল থাকবে। তো দেখো, এই দুটো লাইন এখানে পাবা, দাগাও। মূলরোম এটা এককোষী, কিউটিকল বিবর্জিত, কাণ্ডরোম বহুকোষী এবং কিউটিকল যুক্ত। এই তো সুন্দর। এইটুকু তোমার বেসিক কনসেপ্ট তোমার মধ্যে থাকা লাগবে, যে মূলরোম কেমন, কাণ্ডরোম কেমন, আর কিছু তোমার দরকার নেই। আচ্ছা, এরপর চলে যাই আমরা নেক্সট স্লাইডে।
ওকে, এই স্লাইডটা একটু পরে ভাইয়া পড়াচ্ছি, এটাতে আসি আগে। দেখো এখানে কি পড়বো, এখানে পড়বো হচ্ছে কাজ। কাজের মধ্যে তাহলে মূলরোম পড়ছো, কাণ্ডরোম পড়ছো, তাহলে এই দুটার কাজ পড়া দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার। তো আমরা মূলরোম আর কাণ্ডরোমের কাজ করবো। মূলরোমের কাজ দেখো অলরেডি পড়ে ফেলছি, মূলরোম পানি এবং খাদ্য শোষণ করে, ভাই আগে বলে ফেলছি, তাহলে এটা জানি আমরা। মূলরোম কি করে? পানি এবং খাদ্য শোষণ করে, ঠিক আছে। কাণ্ডরোমে আসো, কাণ্ডরোম আঠা গদ বিষাক্ত পদার্থ ক্ষরণ করে। এটা আঠা গদ বিষাক্ত পদার্থ কি জিনিস দেখবে যে কখনো ওই যে বড় বড় মোটা গাছগুলো থাকে না, যদি কখনো কেটে দেখো, কাঁঠাল গাছ এই টাইপের গাছ যদি কেটে দেখো, তুমি যদি কোপ দাও দেখবা যে ওখানে ভেতর থেকে না কিছু রস বের হয়, খুব আঠালো। এই আঠালো রসগুলো এই কাণ্ডের ভেতর থেকেই বেরোচ্ছে। এই কাণ্ড এই জিনিসগুলোকে তৈরি করে, নাম হচ্ছে আঠা গদ এবং বিষাক্ত পদার্থ। তাহলে মনে রাখবা এই আঠা গদ বিষাক্ত পদার্থ এগুলো তৈরি করা কার কাজ? কাণ্ডরোমের কাজ, ঠিক আছে। তাহলে এই দুটা কাজ তোমাকে পড়তে হবে। এবার আসি শল্ক। আচ্ছা কি জানবো এবার? শল্ক। আচ্ছা শল্ক দেখি ছবি আছে কিনা, আমরা ছবি খুঁজে পাই কিনা, কই গেল? আচ্ছা শল্কের ছবি এখানে একটাও নাই মোটামুটি, তবু আমি একটু বলে দিই। শল্ক কি? শল্ক রোমই। শল্ক কি বলছি ভাইয়া? শল্ক এক ধরনের রোম। শল্কের পার্থক্যটা হচ্ছে, শল্কটা হচ্ছে না পাতলা, খুবই পাতলা। ইয়া কেমন ছিল? মূল রোমে কেমন ছিল? ধরো এই যে ধরো কোষটা ছিল ধরো এরকম করে একটা কোষ এরকম, আর শল্ক কেমন? একদম চুলের মতো, এই যে পাতলা 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 এরকম করে থাকে, ঠিক আছে। একদম চুলের মতো যে পাতলা পাতলা রোম, তাদেরকে বলা হয় শল্ক। বুঝছি? তার মানে এটা এক ধরনের রোম কিন্তু পাতলা ঝিল্লি বিশিষ্ট, একটা রোম কিন্তু পাতলা ঝিল্লি বিশিষ্ট, নাম কি? শল্ক। সহজ কথা, তাহলে বুঝে গেছো। স্কেলস মানে কি? স্কেলস মানে পাতলা ঝিল্লি বিশিষ্ট এক ধরনের বিশেষ রোম। সহজ, পাতলা ঝিল্লি বিশিষ্ট বিশেষ রোমকে কি বলা হয়? শল্ক। শল্কর ইংলিশটা জানবা স্কেলস। এটা প্রসেদনের হারকে কমাতে সাহায্য করে। এটার কাজ কি? একটাই কাজ, প্রসেদনের হারকে কমাতে সাহায্য করে। মেডিকেল অ্যাডমিশনে কিন্তু আসছে এই কোয়েশ্চেন, ঠিক আছে ভাইয়া, যেগুলো বলতেছি এগুলোই কিন্তু আসতেছে, তাহলে মনে রাখবা এটা প্রসেদনের হার কমায়। তারপর চলে আসো গ্রন্থিরোম বা কোলেটার্স। গ্রন্থিরোম বা কোলেটার্স এটা এক ধরনের রোম, এটাকে ট্রাইকোমও বলা হয়। কি বলা হয়? ট্রাইকোম। ট্রাইকোম জিনিসটা বুঝো। ট্রাইকোম হচ্ছে যদি একটা রোমের এরকম শাখা থাকে, কয়টা কি থাকে? শাখা এরকম হয়, মানে একটা রোম যার এরকম তিনটা মাথা বের হয়ে যায়, তখন তাকে বলা হয় ট্রাইকোম। কি বলা হয়? ট্রাইকোম। তাহলে এই শব্দটা মনে রাখবা, ট্রাইকোম। যদি এই শব্দটা পাও তুমি উত্তর করে দিয়ে আসবে কোলেটার্স। তুমি পুরো যদি মনে রাখতে পারো কোনো সমস্যা নাই, তোমার পরীক্ষা আসছে তোমাকে আসবে কি এই কথাটা লেখা থাকবে যে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়। তাহলে তুমি ট্রাইকোম কথাটা মনে রাখবা, যে ট্রাইকোম ভাইয়া শিখাই দিছে, ট্রাইকোম থাকলে উত্তর হয় কোলেটার্স, ঠিক আছে। তাহলে ট্রাইকোম এগুলো এই ধরনের জিনিস হচ্ছে কি বলে? কোলেটার্স। এটার কাজ হচ্ছে এগুলো আটালো চকচকে পদার্থ ক্ষরণ করে, যেটা কীট পতঙ্গ থেকে প্রতিহত করে এবং আত্মরক্ষায় সাহায্য করে। আমার মনে আছে যে আগে ছোটবেলায় ডিসকভারি একটা চ্যানেল ছিল, বুঝছো? তো ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মধ্যে এখানে বসে থাকতাম, ওখানে যেয়ে দেখতাম এক ধরনের ফুল আছে, ফুলও বলা যায় না, এক ধরনের গাছ আছে বলতে পারি, ফুলের মতো দেখতে, সুন্দর না, দেখতে পচা। তো এই গাছগুলো কি করে? ধরে এরকম করে হা হা করে থাকে, হ্যাঁ। তো এখান থেকে একটা পতঙ্গ উড়ে যাচ্ছে, পতঙ্গ উড়ে যাচ্ছে আমার মতো দেখতে, বোকা শোকা, এমনি করে ধরে ফেলে, ধরে এটাকে ঘপ ঘপ করে খেয়ে ফেলে, ঠিক আছে। এবার দেখবো যে যখনই ধরে ফেলে আশেপাশে দেখবে কিছু আঠালো পদার্থ এসে ওটা এমনি আটকে যায়। তো ওই যে আঠালো পদার্থগুলো ক্ষরণ করে, এগুলো হচ্ছে এই গ্রন্থিরোম বা কোলেটার্সের কাজ। এগুলোর কাজই হচ্ছে যে কোনো কীট পতঙ্গ যাতে কোনো উদ্ভিদের ক্ষতি সাধন করতে পারে না, অথবা ওই কীট পতঙ্গকে আটকায় ফেলা। তাহলে এটার কাজ করে কীট পতঙ্গকে প্রতিহত করা এবং আত্মরক্ষায় সাহায্য করা, ঠিক আছে। এবার আসো থলি। পানি থলি, নাম থেকেই বোঝা যাচ্ছে থলি মানে কি? ব্যাগ। তাহলে এটা এক ধরনের ব্যাগের মতো জিনিস। এটা সকল উদ্ভিদে থাকে না, এটা শীত প্রধান অঞ্চলের কিছু উদ্ভিদে থাকে, ঠিক আছে। এই শীত প্রধান অঞ্চলের এই বিশেষ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য কি? এরা গ্রীষ্মের সময় পানি সঞ্চয় করে। কি করে? গ্রীষ্মের সময় মানে গরমের সময় এরা পানি সঞ্চয় করে। পানি সঞ্চয় করার পর ওদের দেশে যখন শীত পড়ে তখন শীতটা হয় মারাত্মক শীত, শীতের সময় বরফ পড়ে, আমাদের দেশের মতো না, আমাদের দেশে তো শীতে বরফ পড়ে না। তো ধরো আমেরিকার কথা বলতেছি, তো গরমের সময় মারাত্মক গরম, শীতের সময় মারাত্মক শীত। ওরকম মারাত্মক শীত হইলে কি হবে? ওই ভিতরের যে পানিটা ছিল সঞ্চয় করা, সেই পানিটা বরফে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় বরফ উদ্ভিদ। কি বলা হয়? বরফ উদ্ভিদ। আবারও বলতেছি, একটা থলির মতো গাছ, এই থলির ভিতরে পানি সঞ্চয় করে।
এই পানিটা শীতকালে বরফ পড়ার সময় এটা বরফে পরিণত হয়ে যায়, তখন তার নাম কি হয়? বরফ উদ্ভিদ। এই বরফ উদ্ভিদে এই জিনিসটা পাওয়া যায় যেটাকে থলি বলা হয়। কি বলা হয়? থলি। ঠিক আছে, এটার বৈজ্ঞানিক নামটা দেখো কি ভয়াবহ নাম, মেজেমব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম। মানে মোটামুটি ধরো তুমি চাচ্ছ যে কারো উপরে কোনো মন্ত্রতন্ত্র করে দিতে, তোমার বন্ধু বান্ধবকে ভয় লাগাতে চাইতেছো, সামনে যে এই বৈজ্ঞানিক নামটা বলে দিবা, বলবো যে মেজেমব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম। সে তো ভয় পেয়ে শেষ, বলবো যে কি হইলো আমার সাথে, এটা কোন মন্ত্র আমার উপরে কালো জাদু করার চেষ্টা করতেছে আমার বন্ধু। তাহলে এটা মনে রাখবা যে কি মেজেমব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম, এটা কার বৈজ্ঞানিক নাম? এটা বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। তোমাদের মুখস্থ করার দরকার নাই। কেন দরকার নেই ভাইয়া বলি? এগুলো অবজেক্টিভে আসবে, কখনোই পরীক্ষায় আসবে না যে বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। তোমার কোথায় আসবে? অবজেক্টিভে। অবজেক্টিভে চেনার জন্য তুমি এইটুকু শব্দ মনে রাখবা, ক্রিস্টালিনাম। বরফ দেখতে কিসের মতো? ক্রিস্টালের মতো। তো তুমি যদি ক্রিস্টালিনাম পাও তাহলে সেটার উত্তর কি দিয়ে দিবা? সেটার উত্তর দিয়ে দিবা বরফ উদ্ভিদ। তোমার তার এত কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, মেজেমব্রায়ানথেমাম ওগুলোর দরকার নেই। ঠিক আছে, তো তুমি শুধু ক্রিস্টালিনাম দিয়ে মনে রাখবা। আচ্ছা, তারপরে আসো দংশক্রম। দংশক নাম থেকেই বুঝতে পারতেছো, দংশক মানে কি? দংশন করে কে? সাপ। সাপ আমাদের বন্ধু নামে কিছু সাপ থাকে না, কি করে? দংশন করে। ওরকম মনে রাখবা দংশক্রম। তো দংশক্রম এটা কোথায় কোথায় থাকে এটা পড়বা। এটা হলো একটা বিশেষ রকমের রোম যেগুলো খুব সূচালো হয়। ঠিক আছে, সূচালো হয় এবং এটা কামড় দিলে কি হয়? ভেতরে বিষাক্ত রসে পূর্ণ থাকে, ওই রসটাকে ঢুকাই দেয় ভিতরে, শরীরের ভিতরে। তাহলে এটা মনে রাখবা, এগুলো বিষাক্ত হয় এবং এগুলো রসের সংস্পর্শে এলে প্রচন্ড রকমের ত্বকের জ্বালা সৃষ্টি হয়, ত্বক জ্বলতে থাকে। ত্বক কি হতে থাকে? জ্বলতে থাকে। এটার এক্সাম্পল গুলো পড়বা, বিছুটি, আলকুশি, অগ্নিচুত্রা। ঠিক আছে, বিছুটি, আলকুশি, অগ্নিচুত্রা। ঠিক আছে, বিছুটি, আলকুশি, অগ্নিচুত্রা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এই তিনটা নাম মনে রাখবা। ওকে, তাহলে বিছুটি, আলকুশি, অগ্নিচুত্রা। ঠিক আছে, এই তিনটা জায়গায় পাওয়া যায় হচ্ছে এই দংশক্রম। এটা আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে মনে রাখবা আত্মরক্ষায় দুটো জিনিস সাহায্য করে, একটা হচ্ছে এই গ্রন্থিরোম, আরেকটা হচ্ছে এই দংশক্রম। এই দুইটাই কিসে সাহায্য করে? আত্মরক্ষায় সাহায্য করে, প্রতিরক্ষায় সাহায্য করে। তাহলে এখন দেখো ভাইয়া সবকিছু একটু সামারাইজ করে দিই, তোমার মাথার মধ্যে তুমিও সামারাইজ করে নাও। তাহলে আরেকবার বলি ভাইয়া, প্রথম থেকে আসো। উপাঙ্গ আমাদের যেমন থাকে লোম, উদ্ভিদের থাকে রোম। রোমের নাম কি? মূল রোম, কাণ্ডরোম। মূল রোম কেমন? এককোষী, কিউটিকল থাকবে না। কাণ্ডরোম কেমন? বহুকোষী, কিউটিকল থাকবে, শেষ। মূল রোমের কাজ কি? পানি এবং খাদ্য শোষণ করা। কাণ্ডরোমের কাজ কি? আঠা, গদ, বিষাক্ত পদার্থ ক্ষরণ করা। শল্ক, শল্ক কি? শল্ক একটা রোম, কিন্তু পাতলা রোম। পাতলা ঝিল্লি বিশিষ্ট রোমকে কি বলবা? শল্ক। শল্কের কাজ কি? প্রশোধনের হার কমানো, শেষ। পারতেছো? তারপরে আসো, তারপর কি বললাম? কোলেটার্স। বলছি কি? ট্রাইকোম। এটা একটা এক ধরনের ট্রাইকোম, যেটা আঠালো চকচকে পদার্থ ক্ষরণ করে। আঠালো পদার্থ কি করবে? ওই যে কীটপতঙ্গকে আটকায় ফেলবে, কীটপতঙ্গ থেকে প্রতিহত করবে, প্রতিরক্ষায় সাহায্য করবে। তারপর কি বললাম? থলি। একটা উদ্ভিদ পানি সঞ্চয় করছে, শীতের বেলা বরফ হয়ে গেছে, তার নাম কি? কালো মন্ত্র, মেজেমব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম। ঠিক আছে, আচ্ছা, লাস্ট হচ্ছে দংশক্রম। এটার এক্সাম্পল তিনটা, বিচ্ছুটি, আলকুশি, অগ্নিচুত্রা। কি করে? প্রতিরক্ষায় সাহায্য করে। ঠিক আছে, দেখছো সামারাইজ করে কতটুকু পড়া? বেশি গেলে হয়তো 10টা লাইন পড়াইছি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়তে হবে। ওকে, আচ্ছা দেখো এইটা কি আছে, এটা একটু বলে নি ভাইয়া। এখানে কিছুই নেই, এগুলো গত দিনের জিনিসপত্র আর কি, এগুলোতে তেমন কিছু পড়ার দরকার নেই। এখানে একটা জিনিস এক্সট্রা হচ্ছে আজমল স্যারে আছে, ওইটা দেখাইতে আসছিলাম, এই স্লাইডটা নিয়েছিলাম, এই লিথোসিস্ট এই জিনিসটা। লিথোসিস্ট, হ্যাঁ, লিথোসিস্ট জিনিসটা এটা আজমল স্যারের বইতে এক্সট্রা দেওয়া আছে। লিথোসিস্ট এটা বট এবং অশ্বত্থের পাতায় পাওয়া যায়। এটা কি করে? এটা সিস্টোলিথ নামক ক্যালসিয়াম কার্বনেট জমা করে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট জমা করলে, কোনো পাতার কোনো অংশ যদি ক্যালসিয়াম কার্বনেট জমা করে, তখন তাকে কি বলা হয়? লিথোসিস্ট বলা হয়। লিথো শব্দের অর্থ পাথর। লিথো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে পাথর। ঠিক আছে, তো এই ক্যালসিয়াম কার্বনেট জমা করলে ওই জায়গাটা শক্ত হয়ে যায়, পাথরের মতো, এই জন্য এটার নাম হয়ে যায় লিথোসিস্ট। ঠিক আছে, তুমি এটুকু পড়তে পারো, এটা একটু এক্সট্রার জন্য ভাইয়া আনছিলাম। আর আরেকটা হচ্ছে মাইরোসিন কোষ, যে ভাইয়া পড়াইছিলাম, ওইটারও একটা এক্সট্রা অংশ ছিল, সেটা হচ্ছে মাইরোসিন কোষ সাধারণত কোন টাইপের উদ্ভিদে পাওয়া যায়। আজমল স্যার আবার এটাকে, আজিবুর স্যার এটাকে ব্যাখ্যা করছে। এটা
এক ধরনের উদ্ভিদ বলে ক্রসিফেরি উদ্ভিদ। এদের মধ্যে শুধু সরিষাটা হাসান স্যার উচ্চারণ করছে, আরো দুইটা আছে রাই এবং মূলা, এদেরকেও তুমি চাইলে পড়তে পারো। ঠিক আছে, যে সরিষাতে শুধু মাইনোসিন কোষ থাকে এটা তো তুমি জানোই, এর সাথে কে কে আছে, রাই আছে, মূলা আছে। এটা যদি তুমি মনে রাখো তোমার জ্ঞানটা আরেকটু এনরিচ হলো, যে তুমি আরেকটু কিছু জানলা। ঠিক আছে, বাকিগুলো তেমন কিছু আর দরকার নেই। এই দুটো অবজেক্টিভ দেখানোর জন্য জাস্ট এই স্লাইডটা নিছি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এইটুকু পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার। তাহলে আজকের ফার্স্ট স্পট এক্সামগুলো আমরা শুরু করবো। স্পট এক্সাম না, মানে এক্সাম মানে কোয়েশ্চেনগুলো শুরু করব। আচ্ছা দেখি সবাই কোথায় আছে কিনা। কই 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 পোলাপান কোথায়? ওকে, বিনয়ে আছে, আজকে কে কে আছে দেখি সবাই কোথায় কোথায়। ওকে, তমালিকা বলছে ক্লিয়ার, আয়েশা তিন্নি ক্লিয়ার, সেলিনার ক্লিয়ার, রাজিয়া ক্লিয়ার, বিনয় পল ওর ক্লিয়ার, সবার ক্লিয়ার। আচ্ছা সাফিয়া চৌধুরী ক্লিয়ার। ঠিক আছে, সবার যেহেতু ক্লিয়ার আছে তাহলে আমরা নেক্সট অংশ শুরু করে দিতে পারি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন ওই এক্সামের কোয়েশ্চেনগুলো শুরু করি। চলো আমরা এখন, তাহলে আমাদের একদম কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো নেক্সট ওয়াই, চলো দেখো নিচের কোনটি প্রসাধনের হার কমায়। দেখো ভাইয়া যেভাবে পড়াইছি তুমি সেভাবেই কোয়েশ্চেন আসছে, কিন্তু টুইস্ট কি, টুইস্ট হচ্ছে ইংলিশ শব্দ ইউজ করছি। এখন দেখো ইংলিশ শব্দগুলো তুমি ধরতে পারো কিনা। ব্লাডার, ব্লাডার মানে কি, ব্লাডার মানে হচ্ছে থলি। চলো থলি, ব্লাডার মানে থলি। থলি এটা কোথায় পড়ছিলাম, বরফ উদ্ভিদে পড়ছিলাম, বরফ উদ্ভিদ, তাই না? আচ্ছা তারপর আসলে স্কেল, স্কেল মানে ছিল শল্ক, স্কেল মানে ছিল শল্ক। আচ্ছা ট্রাইকোম, ট্রাইকোম কোথায় পড়ছিলাম, ওই যে কোলেটার্সের মধ্যে এই ট্রাইকোম শব্দটার ব্যবহার পাইছিলাম। কোলেটার্স এক ধরনের ট্রাইকোম। আচ্ছা, আর কোলেটার্স আবার এখানে কোলেটার্স আকারেই দিছে। এবার বলো প্রসাধনের হার কমায় কে? জলদি জলদি আনসার করো, আমি দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছে। ওকে হ্যাঁ, টেক্সট সবারই পাচ্ছি, দাও তোমরা টেক্সট দাও, ভাইয়া দেখতেছি। হ্যাঁ জুই বলছে বি, প্রিয়ান্তি বলছে বি, ফারহান বলছে বি, আব্দুর রহমান বলছে বি, বাকিরা কোথায়? সাজিয়া বলছে বি, সুমাইয়া বলছে বি। আচ্ছা তো সবাই মিলে বি, একটা কোয়েশ্চেনে একটাতেই আনসার দিছো, আমি দেখি সবার সঠিক উত্তর হয়েছে কিনা। হ্যাঁ সঠিক উত্তর, উত্তর হবে বি, স্কেলস বা শল্ক। শল্কের কাজ আমরা পড়ছিলাম। শাহরিয়া সিয়াম বলছে বি, ঠিক আছে, অঙ্কিতাও বলছে বি। ঠিক আছে, সবার উত্তর ঠিক আছে। তারপর চলে যায় নেক্সট ওয়ান। দেখো সবাই উত্তর করতে পারো কিনা। নিচের কোনটি পানি শোষণ করে? বুঝে বুঝে আনসার করবে, এমনিই পারবা। তুমি একটু চিন্তা করে দাও, নিচের কোনটি পানি শোষণ করে। দেখো হ্যাঁ বলো, কাণ্ডরোম, দংশক্রম, মূলরোম, থলি। কাজ, প্রত্যেকটার কাজ একটু একটু চিন্তা করো, দেখবা যে পারবা। আচ্ছা সবার আগে উত্তর দিছে প্রীতি ঘোষ, শারিয়ার সিয়াম, সাফিয়া, বিনয়, সুমিত। সবাই উত্তর করছে সুমিত না, সরি সুমিতা, সুমিতা দাস, সরি আমি সুমিত বলে ফেলছি। সুমিতা, হাসিনা, আব্দুর রহমান। সবাই উত্তর করছে কি, সবাই উত্তর করছে সি, সঠিক উত্তর। সঠিক উত্তর কি সি, মূলরোম। ঠিক আছে, নেক্সট ওয়ান চলে যাই চলো। নেক্সট ওয়ান হচ্ছে বরফ উদ্ভিদে নিচের কোনটি দেখা যায়? চিন্তা করো, ওই যে ভয়ঙ্কর নামটা মেজেমব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম, ওইটার মধ্যে আমরা কি পাইছিলাম? স্কেল পাইছিলাম, ব্লাডার পাইছিলাম, হেয়ার পাইছিলাম, নাকি কোলেটার্স পাইছিলাম? আচ্ছা হেয়ার বলতে ওই রোমকেই বোঝানো হয় ইউজুয়ালি। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু দেখো এটা উত্তর করতে পারো কিনা। হ্যাঁ এবার উত্তর কি সবাই দিচ্ছে? বি, সবাই বলছে। সাজিয়া, জুই, সুমাইয়া, রাজিয়া সরকার, লিটল সিয়াম। সিয়ামের দুইটা ভার্সন চলে আসছে, একটা হচ্ছে শাহরিয়ার সিয়াম, একটা হচ্ছে লিটল সিয়াম, দুজনেই বলছে বি। আচ্ছা তারপর হচ্ছে আয়েশা তিন্নি, আজমত, আজমত আলী, সবাই বলছে বি। সঠিক উত্তর হচ্ছে বি। ঠিক আছে, কারেক্ট আনসার ব্লাডার। ব্লাডার বা পানিথলিতে আমরা জানি যে বরফ দেখা যায়। কোনটি কীট পতঙ্গকে প্রতিহত করে? ভাইয়া গল্প হিসেবে বলছিলাম, যেরকম হা করেছিল ডিসকভারির ওই উদ্ভিদটা, আরেকটা পোকা উড়ে যাচ্ছিল। চিন্তা করো কোনটা, স্কেল, ট্রাইকোম, ব্লাডার, কোলেটার্স। ঠিক আছে, স্কেল, ট্রাইকোম, ব্লাডার, কোলেটার্স। ঠিক আছে, বলো দেখি কোনটা হবে উত্তর। স্কেল হচ্ছে শল্ক, ট্রাইকোম তো ট্রাইকোমই, ব্লাডার হচ্ছে থলি, কোলেটার্স কোলেটার্স। বলো কি হবে উত্তর? হবে ডি। ঠিক আছে, সেলিনা, প্রীতি সবাই সঠিক উত্তর দিছে। উত্তর কি? উত্তর হচ্ছে ডি, কোলেটার্স। আচ্ছা নেক্সট ওয়ান চলে যায়। কোন প্রক্রিয়াতে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে না? এটা একটু দেখি নিজেদের আইডিয়া থেকে বলতে পারো কিনা।
আমরা একটু পরেই পত্ররন্ধ্র সম্পর্কে পড়বো। আমরা একটু গেস করি যে পত্ররন্ধ্র, ভাইয়া তো একটা বলে দিছি ভেতর থেকে পানি বের করে দেয়, এই প্রসিডিউরের নাম কি জানি পড়ছিলাম আমরা পড়ছিলাম প্রসেদন। ঠিক আছে, এটা কি পড়ছিলাম? প্রসেদন। এখন দেখো তো এখানে কোনটা আছে যে তোমার মনে হয় যেটাতে পত্ররন্ধ্র কাজ করতে পারে না? উত্তর কি হবে? উত্তর হবে এ হবে অভিস্রবণ। কেন? কারণ দেখো, চিন্তা করো অন্যগুলাতে কিভাবে কাজ করে। অন্যগুলাতে কাজ করে শ্বসনে, কাজ করে কিভাবে? শ্বসনে অক্সিজেন গ্রহণ করতে হবে বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হবে, এই যে গ্রহণটা ওই ছিদ্র দিয়েই হয়। অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এই ছিদ্র দিয়ে ঢুকে। সেম ফর সালোক সংশ্লেষণ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই ছিদ্র দিয়েই ঢুকে, ছিদ্র দিয়েই বের হয়। তবে এই দুটাতে তো সে পরোক্ষভাবে সাহায্য করে। আর মেইনলি কাজ করে কোনটাতে? প্রসেদন। যদি দিত প্রধান কাজ কোনটা, একটা কাজ দিতে হইতো, তাহলে আমি উত্তর দিতাম প্রসেদন। কিন্তু যদি বলে যে কি কিতে সাহায্য করে, সে শ্বসনেও সাহায্য করে, সে প্রসেদনেও সাহায্য করে, সে সালোক সংশ্লেষণেও সাহায্য করে। ওকে, এটাও পারবা। তারপর বলো আজকে এই টপিকটার লাস্ট কোয়েশ্চেন, বলো দংশক্রম কোথায় থাকে না? আনসার করো, দংশক্রম কোথায় থাকে না? দংশক্রম কোথায় থাকে না? দেখি কে উত্তর করছে। দাঁত মর্দন, বিচ্ছুটি, আলকুশি, অগ্নিচূত্রা। বিচ্ছুটি, আলকুশি, অগ্নিচূত্রা। কোথায় দংশক্রম থাকবে না? এই তো দেখি, জুই, সুমাইয়া, আব্দুর রহমান, লিটল সিয়াম, রুহিয়া, আজমত সবাই বলছে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে এ, হ্যাঁ দাঁত মর্দন। আমরা বলছিলাম বিচ্ছুটি, আলকুশি আর অগ্নিচূত্রাতে থাকে, দাঁত মর্দনে থাকে না। কারেক্ট আনসার। সবাই সুন্দর আনসার দিচ্ছ, মাশাআল্লাহ। তাহলে এইটুকু পর্যন্ত আমার মনে হয় যে সবাই পারবা। আচ্ছা দেখি এই কোশ্চেনটাও আনসার করতে পারো কিনা। কোনটির রস গায়ে লাগলে জ্বালা বা চুলকানি হয়? যেটার রসে বিষ থাকে, এবার চিন্তা করো, যেটার রসে বিষ থাকে সেটাই তো জ্বালা করবে। ঠিক আছে, যার রসে বিষ থাকে, তাহলে চিন্তা করো তো কার রসে বিষ থাকে। তাহলে কি হবে উত্তর? উত্তর হবে ডি, হ্যাঁ দংশক্রম। দংশক্রমের রস যখন গায়ে লাগে ওটা জ্বলা করে। তাহলে ঠিক আছে, সবাই পারছো। তাহলে এই পর্যন্ত আমাদের মনে হয় যে আর কোনো ঝামেলা নাই। এইটুকু টপিক আই থিঙ্ক যে এর পর্যন্ত তোমাকে কেউ আর কোশ্চেন করে আটকাইতে পারবে না। ওকে, নেক্সট টপিক চলে যাই, পত্ররন্ধ্র শুরু করে দিই। ওকে, পত্ররন্ধ্র থেকে আমরা কি কি পড়বো? পত্ররন্ধ্র একদম বিস্তারিত পড়বো, যা যা দরকার সবকিছুই পড়বো। প্রথমে আসি পত্ররন্ধ্র জিনিসটা কি, আগে বেসিক কনসেপ্ট বুঝো। এটা একটা পাতা, পাতার গায়ে, পাতার বেসিক গঠনটা শিখাও। পাতা দুই প্রকারের হয়। পাতা কয় প্রকারের হয়? দুই প্রকারের। আচ্ছা আমি একটু স্লাইডে একে একে পড়াই, তাহলে তোমার সুবিধা হবে। আগে পড়তে, আগে বুঝো ব্যাপারটা। পাতা দুই প্রকারের হয়। দুই প্রকারের কেন? কারণ পাতা দুই ধরনের উদ্ভিদে পাওয়া যায়। এক ধরনের উদ্ভিদকে বলি একবীজপত্রী উদ্ভিদ, আরেক ধরনের উদ্ভিদকে বলি দ্বিবীজপত্রী উদ্ভিদ। কি বলি? দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, এখন পাতার যে প্যারেনকাইমা, তার গঠনের উপর ভিত্তি করে পাতা দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় সমদ্বিপৃষ্ঠ পাতা। কি বলা হয়? সমদ্বিপৃষ্ঠ পাতা। আচ্ছা, আরেকটাকে বলা হয় বিষমপৃষ্ঠ পাতা। একদম বেসিক থেকে পড়বা, যাতে তোমাকে আসলে মুখস্থ করতে না হয়। আমার কথা হচ্ছে মুখস্থ করলে মনে থাকে না। তোমাকে আমি মুখস্থ বললাম যে হ্যাঁ এটা দেখো, এটা মুখস্থ করো, এটা পড়ো রে, তুমি তো পারবা, মুখস্থ করছো, কিন্তু সমস্যা হচ্ছে 3 দিন পরে জিজ্ঞেস করলে তুমি আটকে যাবা। আমার কথা হচ্ছে তুমি যদি বেসিকটা বুঝো তাহলে মনে থাকবে। কি বললাম? যে ভেতরের প্যারেনকাইমার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সমদ্বিপৃষ্ঠ পাতা, একটা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা। আচ্ছা, সমদ্বিপৃষ্ঠ পাতা মানে কি? ধরো ভাইয়ার হাতটাকে ভাইয়া এভাবে ধরলাম, এই যে ধরো এভাবে ধরলাম, এভাবে, হ্যাঁ। এবার এই পিসটা দেখো আর এই পিসটা দেখো, দুই পিসটা দেখতে কি হলো? একই রকম দেখতে। তার মানে পাতার দুই পাশই যদি একই রকম হয় তাহলে সেটাকে বলা হয় সমদ্বিপৃষ্ঠ পাতা। আবারও বলতেছি, পাতার দুই পাশ যদি একই রকম হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমদ্বিপৃষ্ঠ পাতা। ক্লিয়ার? নেক্সট ওয়ান আসি, বিষমপৃষ্ঠ কাকে বলে? বিষমপৃষ্ঠ হচ্ছে, এবার একটা হাত নিলাম, এবার এই পাশটা দেখো তো আর এই পাশটা দেখো, দুইটা পাশকে একই রকম দেখতে, এই পাশে একটু বেশি সাদা, এই পাশ কালা হয়ে গেছে, তাই না? এরকম দুই পাশটা দেখতে আলাদা আলাদা। তো এই ধরনের পাতাকে আমরা বলি বিষমপৃষ্ঠ পাতা। আচ্ছা, এখন কিভাবে প্যারেনকাইমার গঠন? প্যারেনকাইমা আবার দুই রকমের। একটাকে বলে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড। আরেকটাকে বলে স্পঞ্জি প্যারেনকাইমা। ওকে, স্পঞ্জি। নাম থেকে বোঝার চেষ্টা করবা, নামের মধ্যে উত্তর আছে। স্পঞ্জ কোথায় ইউজ করা হয়? কোনোদিন ভিমবারের অ্যাডভার্টাইজ দেখছো? ভিমবার
দেখবো যে ভীমবারের অ্যাডভার্টাইজে ওরা ভীম বারটা মানে ভীম যে সাবানটা একটা জিনিসের মধ্যে লাগায় তারপর থালা বাসন ঘষতে থাকে তারপর এরকম করে চিপলে ভিতর থেকে পানি পড়ে। আচ্ছা, ওই জিনিসটা হচ্ছে স্পঞ্জ, ঠিক আছে, যেটা দিয়ে ধোয়া পাকড়া করে, ঠিক আছে। আবার মেয়েরা দেখবো যে ওরা মেকআপ লাগানোর একগুলা বলও আছে, ওগুলাও দেখতে অনেকটা স্পঞ্জের মতো। স্পঞ্জ মানে যে জিনিসে ছিদ্র থাকে, ঠিক আছে, ভেতরে কুঠুরি থাকে, বায়ু কুঠুরি থাকে, ওটাকে বলা হয় স্পঞ্জ। তাইলে কাহিনীটা হচ্ছে এক ধরনের প্যারেনকাইমাকে বলা হয় প্যালিসেড, একটাকে বলা হয় স্পঞ্জি। প্যালিসেড প্যারেনকাইমার কোষগুলো এরকম থাকে, দেখো একটার সাথে একটা লাগানো, এরকম এরকম, কোনো মাঝখানে কোনো ফাঁকা নেই, ওকে। আর স্পঞ্জি প্যারেনকাইমা দেখো কেমন থাকে, এই যে দুইটা আছে মাঝখানে খালি, আবার দুইটা তিনটা আছে আবার খালি, আবার দুইটা তিনটা আছে খালি। এখন কাহিনীটা কি দেখো, এইখানেই কাহিনী, যেখানে স্পঞ্জি প্যারেনকাইমা মাঝখানের খালিটা আছে না, এই খালি জায়গাটাতেই থাকে পত্ররন্ধ্র, খালি জায়গাটাতেই থাকে পত্ররন্ধ্র। ওকে, বুঝছি। তার মানে পত্ররন্ধ্র জিনিসটা কোথায় থাকে? স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে থাকে, স্পঞ্জি প্যারেনকাইমার খালি জায়গাগুলোতে থাকে। ওকে, এখন দেখো সমদ্বিপৃষ্ঠ পাতা, যেগুলো সমদ্বিপৃষ্ঠ পাতা সেগুলোর ক্ষেত্রে কি হয়, উপরে নিচে দুই পাশে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। কি থাকে? উপরেও স্পঞ্জি, নিচেও স্পঞ্জি। তাহলে তুমি চিন্তা করো, তাহলে এদের পত্ররন্ধ্রটা কোথায় থাকার কথা? উপরেও থাকবে, নিচেও থাকবে, ঠিক আছে। আর যারা বিষমপৃষ্ঠ পাতা, তাদের উপরের পাশে সাধারণত প্যালিসেড প্যারেনকাইমা থাকে। উপরের পাশে কি থাকে? প্যালিসেড। আর নিচের পাশে থাকে স্পঞ্জি। তাহলে বলো তো কোথায় থাকবে? এদের সাধারণত পত্ররন্ধ্র থাকে নিচে, ঠিক আছে। তাহলে বেসিক আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো তো, আমি একটু সবগুলো চার্টগুলো দেখাই যে কোন পাতা কোথায় থাকে এবং কোন পাতায় পত্ররন্ধ্র কোথায় থাকে। তাহলে আগে অবস্থানটা শিখি, চলো। বিষমপৃষ্ঠ পাতা, এই টপিকটা না তোমাদের হাসান স্যারের বইতে নাই, এটা সেকেন্ড বইয়ের টপিক। তোমরা বইয়ে টুকে নিও, ভয়ের কিছু নেই, কঠিন কিছু করে ভাইয়া পড়াচ্ছি না। তাহলে কি বিষমপৃষ্ঠ পাতা? বিষমপৃষ্ঠ পাতা সাধারণত দ্বিবীজপত্রীর পাতাকে বলা হয়। এ ধরনের পাতার নিম্নতকে পত্ররন্ধ্র থাকে। কেন? কারণ উপরের ত্বকে থাকে প্যালিসেড, নিচের ত্বকে থাকে স্পঞ্জি। ভাই অলরেডি তোমাকে শিখাই ফেলছি না, এই জন্য তুমি পারতেছো। আচ্ছা, এবার আসো সমদ্বিপৃষ্ঠ পাতা, ঠিক আছে, এটার উভয় ত্বকে থাকে। দেখছো, উভয় ত্বকে থাকে। কেন? বুঝাই বলছি ভাইয়া, উপরে স্পঞ্জি, নিচেও স্পঞ্জি। তো দুইটা স্পঞ্জির মাঝখানে কি থাকবে? পত্ররন্ধ্র, তাই দুই পাশেই থাকবে। কথা ক্লিয়ার? এবার আসো জলজ আর একবীজপত্রী, এই দুটাকে একসাথে পড়বা। জলজ আর একবীজপত্রী একসাথে, এরা দুইটা হচ্ছে উপরের ত্বকে। এদের থাকবে কোথায়? উপরের ত্বকে, কারণ এদের স্পঞ্জি প্যারেনকাইমা সাধারণত উপরের ত্বকে থাকে, এই কারণে এদের পত্ররন্ধ্র উপরের ত্বকে থাকে। কথা ক্লিয়ার? আচ্ছা, আর একটু দেখো তো মরুজ উদ্ভিদ। এখন তুমি বলো ভাই, মরুজ উদ্ভিদ বা এটা পানির অভাবে ডিহাইড্রেশনে ভুগতেছে, তুমি বলো ভাই আরো পানি দাও, আরো পানি উড়াই দাও, এটা কি হইলো কথা? এটা তো কথাটাই তো খারাপ বললা তুমি। তো সে কি করে? পানিটাকে লুকায় রাখে, সেই পানিটাকে উড়াই দিতে চায় না, তাহলে এটা লুকানো থাকে। পত্ররন্ধ্র কোথায় থাকে? লুকানো থাকে। ওকে, এবার আসো নিমজ্জিত উদ্ভিদ। দেখো নিমজ্জিত উদ্ভিদের কাহিনীটা বুঝো। নিমজ্জিত উদ্ভিদ মানে এটা পানি, ধরো পানির মধ্যে সে ডুবে আছে, বলে না আমি তোমার প্রেমে ডুবি, তোমার প্রেমে ভেসে যাই, ঠিক আছে। ধরো এই পানির মধ্যে সে ডুবে আছে, হ্যাঁ, এরকম করে ডুবে আছে। হাইড্রা আঁকলাম, হাইড্রা তো প্রাণী হয়ে গেল। যদি ধরো একটা উদ্ভিদ আছে, সে মাটি পানির নিচে ডুবে আছে। এখন দেখো তো, তার উপরে কি? পানি। তার নিচে কি? পানি। সে পানি আর ছাড়তে যাবে কোথায়? পানির তার উপরেও পানি, তার নিচেও পানি, সে আবার পানি ছাড়বে? সে তো পানির ভিতরেই আছে, তাই তার কোনো পানি ছাড়ার দরকার নেই। এই কারণে এদের কোনো পত্ররন্ধ্র থাকেই না। জলীয় বাষ্প মানে কি? জলীয় বাষ্প মানে তো পানি। তো তুমি, সে পানির মধ্যে ডুবে আছে, তার উপরেও পানি, তার নিচেও পানি, সে পানি ছাড়বে কি করতে? এই জন্য সে কোনো পানি ছাড়ে না, এই জন্য তার কোনো পত্ররন্ধ্র থাকেও না, ঠিক আছে। এইটুকু সবার বোঝা হয়েছে কিনা, মুখস্থ হয়েছে কিনা ভাইয়াকে বলো। যদি ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে বলো ক্লিয়ার। আমার মনে হয় যদি একটু বুঝে পড়লে এই জিনিসটা মনে থাকবে, নাহলে মনে থাকবে না। ওকে, ক্লিয়ার, সবার ক্লিয়ার আছে, সবাই বলছে যে ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের হয়ে গেছে। চলো, তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি সবাই। আমরা এবার আসি বইয়ে আসি। এখান থেকে কি কি পড়তে হবে? এখান থেকে তোমাকে পড়তে হবে পত্ররন্ধ্র গঠন। আমরা গঠন শিখবো। গঠনটা কিছুই না, পত্ররন্ধ্রে কি থাকে? দুইটা কোষ থাকে, যেটাকে আমরা বলবো রক্ষী কোষ। দেখো জিনিসটা দেখতে এরকম, হ্যাঁ, এরকম একটা কোষ,
আর আবার এরকম একটা কোষ। তাহলে এরকম দুইটা কোষ থাকে, এই দুটা কোষকে কি বলা হয়? রক্ষী কোষ। তাহলে মনে রাখবা দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ থাকে, এই কথাটা দাগাবা, দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ থাকে। আচ্ছা, এখন দেখো তো এই রক্ষী কোষের ভেতরে কি কি থাকে সেটা একটু জানবা। একটা রক্ষী কোষের ভেতরে তিনটা জিনিস থাকে, একটা করে নিউক্লিয়াস থাকে, একটা বড় করে নিউক্লিয়াস থাকে, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, আর সাইটোপ্লাজম থাকে। কি থাকে? সাইটোপ্লাজম। এই যে ছোট 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 সাইটোপ্লাজম চারপাশে। তাহলে কি কি বলছি ভাইয়া? ভাইয়ার কথাগুলো মনে রাখবা। তিনটা জিনিসের কথা বলছি, একটা বড় নিউক্লিয়াস থাকবে, বহু ক্লোরোপ্লাস্ট থাকবে, ঘন সাইটোপ্লাজম থাকবে। যেভাবে ভাইয়া দেখাচ্ছি সেভাবে শব্দগুলো মনে রাখার চেষ্টা করবা। বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম। ঠিক আছে? দ্যাটস ইট। অনেকটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের সাথে মিলে, অনেকটা কার বৈশিষ্ট্যের সাথে মিলে? ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের সাথে। আচ্ছা, এবার আসো, এই রক্ষী কোষের চারপাশে কিছু কিছু বড় বড় ভিন্ন ভিন্ন আকার আকৃতির কোষ থাকে, এরকম এরকম দেখতে। ঠিক আছে? এই বড় বড় আকার আকৃতির কোষগুলোকে বলা হয় হচ্ছে সহকারী কোষ। তাহলে মনে রাখবা রক্ষী কোষের চারপাশে ভিন্ন ভিন্ন আকার আকৃতির কোষকে কি বলা হয়? নামটা মনে রাখতে হবে, সহকারী কোষ। সহকারী কোষের ইংলিশি শব্দটা মনে রাখবা, সাবসিডিয়ারি কোষ। সাবসিডিয়ারি কোষ। আচ্ছা, আর পত্ররন্ধ্রের ইংলিশ শব্দ কি? স্টোমাটা। পত্ররন্ধ্রের ইংলিশ শব্দ কি? স্টোমাটা। ঠিক আছে? স্টোমাটা। আর এটা কি? অর্থাৎ সাবসিডিয়ারি কোষ। আচ্ছা, তারপর চলে আসো নিচের দিকে আসো। প্রত্যেকটা পত্ররন্ধ্রের নিচে দিয়ে তো কি জলীয় বাষ্প বের হয়, তার মানে অবশ্যই নিচে এমন একটা জায়গা আছে যেখানে সে পানিটাকে বা জলীয় বাষ্পটাকে জমা রাখে। এখন কোথায় জমা রাখবে? কুঠুরির মধ্যে। কুঠুরি। আচ্ছা, তাহলে স্টোমাটার নিচে যে কুঠুরি, তাহলে নাম কি হবে? সাবস্টোমাটাল বায়ুকুঠুরি। নাম কি বলো? সাবস্টোমাটাল বায়ুকুঠুরি। তাহলে এই কথাটা মনে রাখবা যে প্রত্যেকটা পত্ররন্ধ্রের যে স্টোমাটার নিচে যে কুঠুরি থাকে তাকে কি বলা হয়? সাবস্টোমাটাল বায়ুকুঠুরি। শেষ। এটাও বুঝলা তুমি। এখন মনে রাখবা পত্ররন্ধ্র কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে। তুমি এইভাবেও মনে রাখবা যে তোমার আমার মতো সাধারণ একটা মানুষের মতো পত্ররন্ধ্র কাজ করে। আমরা কি করি? আমরা সাধারণত দিনে কাজ করি, রাতে ঘুমাই। ওভাবেই পত্ররন্ধ্র কাজ করে। সে দিনে কাজ করে, দিনে খোলা থাকে, পানি বের করতে থাকে, আর রাতের বেলা ঘুমায়। ঠিক আছে? কিন্তু একটা ব্যতিক্রম আছে, এটা রাতের বেলা ফেসবুক চালাইতে থাকে। তার নাম কি জানো? তার নাম হচ্ছে পাথরকুচি। দেখো, এই যে দেখো পাথরকুচি, এটা কি করে? রাতে পত্ররন্ধ্র খোলা, দিনে বন্ধ। আর সাধারণত কি হয়? দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে আর রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে। তাহলে এই লাইনটা মনে রাখতে হবে যে পত্ররন্ধ্র সাধারণত কখন খোলা, কখন বন্ধ? দিনে খোলা, রাতে বন্ধ। একমাত্র ব্যতিক্রমের নাম হচ্ছে পাথরকুচি। আচ্ছা, এবার চলে আসি আমরা পত্ররন্ধ্রের প্রকারভেদ। আচ্ছা, প্রকারভেদ গুলো আসো আমরা একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করি, তাহলে আগে বুঝতে ক্লিয়ার হবে। ওকে, আসো, ছবি আঁকলে তোমার জিনিসটা হবে কি? মোটামুটি 6 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 6 ভাগে। তো তুমি দুইটা দুইটা করে আগে জোড়া করে শিখো। এক নাম্বার হচ্ছে ডায়াসাইটিক আর প্যারাসাইটিক। তারপরে আসো অ্যানিসো আর হচ্ছে টেট্রাসাইটিক। অ্যানিসো আর টেট্রা। আর লাস্টে আসো হচ্ছে অ্যাক্টিনো আর অ্যানোমো। ওকে, তাহলে 6টা প্রকারভেদ আমরা 3টা জোড়ায় ভাগ করলাম। আবারও বলতেছি, দেখো, ডায়া, প্যারা, অ্যানিসো, টেট্রা, অ্যাক্টিনো, অ্যানোমো। এখন বেসিক কথাটা হচ্ছে যে এই যে প্রকারভেদটা আসলে প্রথমে জানতে হবে যে এটা কিসের উপর ভিত্তি করে। এটা হচ্ছে রক্ষী কোষ। এটার নাম কি বলছিলাম? রক্ষী কোষ। এগুলো কি রক্ষী কোষের উপর ভিত্তি করে? না, এগুলো রক্ষী কোষের উপর ভিত্তি করে না। এগুলো কার উপর ভিত্তি করে? চারপাশে কি থাকে? সহকারী কোষ। এগুলো এইগুলোর উপর ভিত্তি করে। এই যে দেখো, এই যে সহকারী কোষ, এই সহকারী কোষগুলোর উপর ভিত্তি করে। ঠিক আছে? এখন জিনিসটা কি? সহকারী কোষের সংখ্যার ভিত্তিতে। সহকারী কোষ যতগুলো থাকে সেই উপর ভিত্তি করে এগুলোর নাম হয় ভিন্ন ভিন্ন। ক্লিয়ার করি। দেখো, প্রথমে আসো ডায়া আর প্যারা। মনে রাখবা সহকারী কোষ থাকে দুইটা, হয়ে গেল, দুইটা পারলাম। ডায়া, প্যারা। সহকারী কোষ কয়টা কয়টা? দুইটা। অ্যানিসো টেট্রাতে আসো। অ্যানিসো 3টা, টেট্রা 4টা। আবারও আসি, অ্যানিসো 3টা, টেট্রা 4টা। আচ্ছা, অ্যাক্টিনো মনে রাখবা কি? অনেকগুলা। এতগুলো থাকে গনাই যায় না, অনেকগুলো। আর লাস্টে আসি অ্যানোমো। দেখো তো নো লেখা আছে না এখানে? নো মানে কি? না। এখানে যে সহকারী কোষগুলো থাকে এত গায়ে গায়ে লাগানো থাকে, এদেরকে আলাদাই করতে পারবা না। এখানে যে কয়টা আছে তোমার পক্ষে গোনা সম্ভব না। এই জন্য বলা হয় পৃথকযোগ্য নয়, পৃথকযোগ্য না। ঠিক আছে? পৃথকযোগ্য না। ক্লিয়ার?
তাহলে আমি আশা করি সবাই ক্লিয়ার হচ্ছে। আবারও বলি, ডায়া প্যারা দুইটা দুইটা, অ্যানিসো টেট্রা তিনটা চারটা, অ্যাক্টিনো অ্যানোমো অনেকগুলো পৃথক যোগ্য না। ঠিক আছে, তাহলে দেখলা সবগুলো তুমি নামগুলো শিখে ফেলছো। এখন দেখো ছবি দিয়ে একটু বোঝার চেষ্টা করি, চলো। ছবি দিয়ে বুঝতে চাইলে এই দেখো, এই স্লাইডে আমি ছবিগুলো নিচ্ছি। এই দেখো ছবিতে সুন্দর করে বুঝাই দেওয়া আছে। এই দেখো দুইটা আছে, একটা দুইটা, একটা দুইটা, এই দেখো একটা দুইটা তিনটা, এখানে দেখো তো কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আর এখানে তো অনেকগুলো, 1 2 3 4 6 7 8 9, ঠিক আছে। আর অ্যানোমোসাইটিক দেখাই নেই কারণ ওটা পৃথক করতে পারতেছি না ভাইয়া। ঠিক আছে, তাহলে এই হলো তোমার ক্লাসিফিকেশন। বইয়ের মধ্যে যেভাবে ভাইয়া সংখ্যাগুলো দাগাইছি এই সংখ্যাগুলো তোমাকে পড়তে হবে, যে কোনটাতে কয়টা করে সাবসিডিয়ারি কোষ থাকে। প্যাচ লাগতে পারে একটার, ডায়াসাইটিক আর প্যারাসাইটিক। তো তুমি এভাবে মনে রাখবা, প্যারা প্যারালাল, প্যারা প্যারালাল। প্যারালাল মানে কি? সমান্তরাল। তাহলে প্যারাসাইটিকে যে দুটো কোষ থাকে তারা সমান্তরালে থাকে, আর ডায়াসাইটিকের দুটো কোষ সমকোণে থাকে। তাহলে এভাবে তুমি ডায়া আর প্যারাকে আলাদা করতে পারবে। তাহলে লেখো প্যারালাল প্যারাসাইটিক। আবার পেয়ারালাল লিখে ফেলিও না, আমি একবার প্যারালাল লিখতে বলছিলাম, বুঝছো? ক্লাসে পোলাপান লিখছে কি পেয়ারালাল। পেয়ারলাল হচ্ছে ইন্ডিয়ার একটা গানের নাম, নাম কি পেয়ারলাল। আবার কেউ পেয়ারলাল লিখিও না, লিখবে কি প্যারালাল। ঠিক আছে, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে এইটুকু পড়বা, আর কিছু দরকার নেই। ওকে আচ্ছা, তাহলে ক্লাসিফিকেশন হয়ে গেল। চলো আচ্ছা, এই যে এইগুলোই ভাই এখানে এক্সপ্লেন করছি। শুধু এই ছকটাতে আলাদা ব্যাপারটা কি, সেটা হচ্ছে অনেকে বলে যে ভাইয়া এক্সট্রা যদি হাসান স্যারের বই ছাড়া আর কিছু আছে কিনা। আলিম স্যারের বইতে আছে। এই লোক কি করছে, উদাহরণ দিয়ে দিছে যে কোনটা কোন উদ্ভিদে থাকে। আচ্ছা, এটা হচ্ছে যদি তোমার অ্যাডমিশন, তুমি ক্যান্ডিডেট হও, যে তোমার সামনেই অ্যাডমিশন পরীক্ষা, তুমি পড়তে পারো। বাট যারা একদমই এখন ইনিশিয়ালি বায়োলজি শুরু করছো, একদম ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারে আসো, তাদের জন্য আমি এত রিকমেন্ড করবো না। তবে কোনটা কোনটা আসার মতো বা কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু দাগাই দিই ভাইয়া। যেমন এখান থেকে এই গ্রামিনিয়াসটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আলিম স্যার একদম এক্সট্রা দিছে, গ্রামিনিয়াস। এটা হচ্ছে ডাম্বেল আকৃতির রক্ষী কোষ থাকে এবং দুইটা তোমার সহকারী কোষ থাকে, নাম দিছে গ্রামিনিয়াস। এটা সাধারণত ঘাস গোত্রের উদ্ভিদে থাকে, ধান গম ভুট্টা ঘাস। আচ্ছা, আর উপর থেকে এক্সাম্পল ইম্পর্টেন্ট কোনটা কোনটা একটু বলে দিই ভাইয়া। যে সরিষা তামাক বেগুন, এটা আসে, এটা কোন ধরনের, অ্যানিসোসাইটিক। আর নয়নতারা কুমড়া, এরা হচ্ছে অ্যানোমোসাইটিক। এই দুটো একটু ইম্পর্টেন্ট বেশি। যদি তুমি উদাহরণ মনে রাখতে চাও এগুলো একটু রাখতে পারো। ঠিক আছে, ওকে, স্লাইড তো দিয়েই দিব ভাইয়া। ওকে, এটুকু ক্লিয়ার। পত্ররন্ধ্রের কাজের বিস্তারিত তেমন কিছু পড়ার নাই, শুধু পড়বা প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। এই তিনটা প্রক্রিয়াতেই পত্ররন্ধ্র সাহায্য করে। ঠিক আছে, এই কথাটাই মনে রাখবা। ওকে, এই পর্যন্ত ভাইয়া যতটুকু বললাম ক্লিয়ার হইলে ভাইয়াকে কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। বলো, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটু জানা হচ্ছে ভাইয়া ক্লিয়ার হয়েছে এটুকু। শাহানুর বলছে ক্লিয়ার, তিন্নি, সেলিনা, শারিয়ার, জুই সবাই বলছে ক্লিয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ক্লিয়ার। তাহলে ক্লিয়ার থাকলে আমরা এরপর টপিক যাই, পানি পত্ররন্ধ্র। এরপর আবার একটা কুইজ নিব। ঠিক আছে, ওকে। পানি পত্ররন্ধ্রের ব্যাপারটাও জটিল না, সিম্পল কথা। এখন দেখো তো ব্যাপারটা বুঝো, পৃথিবীর সব জায়গার আর্দ্রতা কি সেম? ধরো বাংলাদেশে যেটুকু বৃষ্টি হয় আমাজনের রেইন ফরেস্টে কি একই বৃষ্টি হবে? হবে না। অথবা ঢাকায় যেরকম বৃষ্টি হবে তোমার ওই সিলেটে একই রকম বৃষ্টি হবে? হবে না। তাহলে যে জায়গাগুলোতে বাতাসের আর্দ্রতা বেশি থাকে এবং মাটিতে পানি বেশি থাকে, ওদের কি বেশি বেশি পানি বের করে দেওয়া প্রয়োজন নাকি প্রয়োজন না? প্রয়োজন। তো ওদের বেশি বেশি পানি বের করে দেওয়ার জন্য এক ধরনের আলাদা রন্ধ্র থাকে, তাদেরকে বলা হয় পানি পত্ররন্ধ্র। এদের স্পেশালিটিটা কি? এদের স্পেশালিটি হচ্ছে পত্ররন্ধ্র পানিকে জলীয় বাষ্প আকারে বের করে, মানে অল্প অল্প করে বের করে। আর পানি পত্ররন্ধ্র পানিটাকে একদম পানি আকারে বের করে, তরল আকারে বের করে দেয়। ঠিক আছে, কারণ অতিরিক্ত পরিমাণে পানি বের হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবা যে এক হচ্ছে আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে, দুই হচ্ছে কি সেখানে মাটিতে বেশি বেশি পানি থাকলে তখন যে পত্ররন্ধ্রটা কাজ করে তাকে বলা হয় পানি পত্ররন্ধ্র। আচ্ছা, তা দেখো আমরা এক্সাম্পল পড়বো, এগুলো কোথায় কোথায় বেশি পাওয়া যায়। দেখাও,
এটা ঘাস, কচু আর টমেটোতে বেশি পাওয়া যায়। তো এই এক্সাম্পলগুলো মনে রাখতে একটা ছোট টেকনিক ইউজ করতে পারি আমরা। এই যেটা দেখো, ঘটক। বাসায় ঘটক বাবু অনেক সময় আসে না বিয়ের প্রস্তাব নিয়ে, ওই ঘটক বাবু। তাহলে ঘটক বাবু কি, ঘটক দিয়েছে ঘাস, টমেটো আর কচু। তাহলে এদের মধ্যে পানিপত্রন্দ পাওয়া যায়। ওকে, আচ্ছা, এ দেখো পানিপত্রন্দ। এই যে দেখো, দুটার কথা বলছি, অতিরিক্ত আর্দ্র আবহাওয়া আর মাটিতে প্রচুর পানি থাকলে এরা কাজ করে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। এটার ইংলিশ শব্দ হচ্ছে হাইডাথোট। হাইডাথোট। আচ্ছা, আর মনে রাখবা এই পানিপত্ররন্ধ্রের এই পত্ররন্ধ্রটা মানে ছিদ্রটার নিচে একটা বিশেষ গহ্বর থাকে। ঠিক আছে, গহ্বর থাকে। এই গহ্বর সংলগ্ন কোষগুলোকে কি বলা হয়? এই কোষটা পরীক্ষায় আসে। এই কোষটাকে হচ্ছে এপিথেম বলা হয়। তাকাও, এপিথেম। তাহলে মনে রাখবা পানিপত্ররন্ধ্রের গহ্বরের নিচের কোষগুলোকে কি বলা হয়? এপিথেম বলা হয়, এপিথেম। আর আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে এই পত্ররন্ধ্র দিয়ে পানি যে বের হয়ে যায়, এটা একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটাকে কি বলা হয়? পদ্ধতিটার নাম হচ্ছে কি? নাম হচ্ছে গাটেশন। কি নাম? গাটেশন। এটা দেখবে লাস্ট লাইনে পাবা। বের হয়ে যাওয়াকে কি বলা হয়? গাটেশন। এই তিনটা অবজেক্টিভ তোমাকে জাস্ট পড়তে হবে। ভাই একদম সিম্পল করে বলে দিছি, এর থেকে বাইরে দরকার নেই তোমার জানা। তুমি এইটুকু জানলে আলহামদুলিল্লাহ একদম অ্যাডমিশন পর্যন্ত ক্লিয়ার করে চলে আসতে পারবা, কোনো টেনশন নাই। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। তাহলে কি বলছি? যে অতিরিক্ত আর্দ্র আবহাওয়া, মাটিতে বেশি জল থাকলে তখন এই পত্ররন্ধ্র কাজ করে। কোথায় কোথায় থাকে? ঘটক, ঘাস, টমেটো, কচু। বের হওয়ার পদ্ধতিকে কি বলে? গাটেশন। আর নিচের যে কোষগুলো সেগুলোকে কি বলে? এপিথেম। শেষ, এটুকু পড়বা। তারপরে দেখো নিচেই একটা ছক পাবা। আচ্ছা, ছবিটা দেখো, এই যে পানিপত্ররন্ধ্র দেখানো হচ্ছে, দেখছো কিভাবে আছে এগুলো? ওকে, এখানে আসো। এই যে পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্রের পার্থক্যের ছক। এখান থেকে মনে রাখবা পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্র একে অপরের অপোজিট। তুমি যে কোনো এক পাশ মুখস্থ করবা, আরেক পাশ এমনি এমনি পারবা। দেখো, পত্ররন্ধ্র থাকে পাতার উপরে আর নিচে। আর পানিপত্ররন্ধ্র মাত্র ছবিতে দেখাইছি না, কোথায় থাকে? কিনারায় কিনারায়। ঠিক আছে, তাহলে দেখাবা কিনারায় কিনারায়। এটা দিনের বেলায় খোলা থাকে, এটা রাতের বেলায় খোলা থাকে। এটা বাষ্প আকারে পানি বের করে, এটা তরল আকারে বের করে। এটাতে খনিজ লবণ বের হয় না, এটাতে খনিজ লবণ বের হয়। এটাতে এপিথেলিয়াম থাকবে হচ্ছে পানিপত্ররন্ধ্রে, ওই যে এপিথেম বলছিলাম না, এপিথেম। আর রক্ষী কোষ থাকবে হচ্ছে পত্ররন্ধ্রে। একদম সিম্পল, যা যা পড়াইছি এতক্ষণ ধরে, আশা করি যে এটা মুখস্থ করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ঠিক আছে, উপরে নিচে, কিনারায় দিনের বেলা, রাতের বেলায় বাষ্পাকারে, তরল আকারে। খনিজ লবণ বের হবে না, খনিজ লবণ বের হবে। একটাতে এপিথেলিয়াম থাকবে, একটাতে রক্ষী কোষ থাকবে। দ্যাটস ইট, এইটুকু। একদম ক্লিয়ার কাট ব্যাপার, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে আর কিচ্ছু দরকার নেই। চলো আমরা এবার আমাদের আজকের সেকেন্ড কুইজ সেশন শুরু করে দিই। সবাই দ্রুত দ্রুত আনসার করবে আগের মতো, তোমরা তো সব পারোই। আচ্ছা, এটা কোশ্চেন তো আগেই বলে ফেলছি ভাই, এরপরটাতে আসো। কোথায় কোনো রক্ষী কোষ থাকে না? নিচের কোনটি রক্ষী কোষে থাকে না? বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, ঘন সাইটোপ্লাজম। আচ্ছা দেখি, লিটল সিয়াম বলছে সি, আনাচ ইউসুফ হামিম সে বলছে সি, হীরা বলছে সি, জুই, আবুল কালাম মহসিন, আজমত সবাই বলছে উত্তর কি? উত্তর হচ্ছে সি। সঠিক উত্তর হচ্ছে সি, কারেক্ট আনসার। কোষ গহ্বর। ঠিক আছে, আমরা পড়ছিলাম যে বড় নিউক্লিয়াস থাকে, বহু ক্লোরোপ্লাস্ট থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে, বাট কোথাও কিন্তু পড়ি নেই কোষ গহ্বর থাকে। ঠিক আছে, তার মানে কোষ গহ্বর থাকে না। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। ওকে, নেক্সট চলে যাই। অ্যাক্টিনোসাইটিক কয়টি রক্ষী কোষ থাকে? অ্যাক্টিনোসাইটিকে কয়টা রক্ষী কোষ থাকে? বলো, অ্যাক্টিনোসাইটিকে কয়টা রক্ষী কোষ থাকে? শাহরিয়ার বলছে বি। শাহরিয়ার, এটা ভুল হয়েছে উত্তর, ঠিক করে উত্তর দাও। এটা কি বি নাকি ডি? ঠিক করে বলো, অ্যাক্টিনো নাকি অ্যানিসো? চিন্তা করে আনসার করো, পারবা? হ্যাঁ, এটা উত্তর হবে কি ডি। কারণ কি? এটা হচ্ছে অ্যাক্টিনো, এটা তো অ্যানিসো না রে। অ্যানিসোসাইটিকে থাকে 3টি, অ্যাক্টিনোসাইটিকে কয়টা থাকে রে? অ্যাক্টিনোসাইটিকে অসংখ্য থাকে। অ্যাক্টিনোসাইটিকে কি বলেছিলাম ভাইয়া? অসংখ্য, অসংখ্য, অনেকগুলো। ঠিক আছে, অনেকগুলো। তারপরটাতে যাও। ওকে,
কোনটি কোন উদ্ভিদের পত্ররন্ধ্র দিনে বন্ধ রাতে খোলা থাকে? দিনে বন্ধ রাতে খোলা থাকে। এটার উত্তর কি? ওই যে ফেসবুক চালায় বলছিলাম, রাতের বেলায় একটা লোকই ফেসবুক চালায়, তার নাম কি ছিল? তার নাম ছিল পাথরকুচি, তাই না? পাথরকুচি। তাহলে মনে রাখবা যে দিনে বন্ধ রাতে খোলা, উত্তর কি? উত্তর হচ্ছে পাথরকুচি। ঠিক আছে, ওকে। তারপর আসে নিচের কোনটিতে সাবসিডিয়ারি কোষ দুটি রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থান করে? সমকোণে অবস্থান করে। কি পড়াইছিলাম? সমকোণ বলছিলাম যে প্যারালাল প্যারাসাইটিক, তাই না? প্যারালাল প্যারাসাইটিক। প্যারালাল অর্থ কি? সমান্তরাল। সমান্তরাল থাকলে উত্তর দিতে প্যারাসাইটিক। এখন আসছে কি? আসছে হচ্ছে সমকোণ। সমকোণ থাকলে উত্তর কি দিবা? উত্তর থাকবে ডায়াসাইটিক, তাই না? ডায়াসাইটিক। ঠিক আছে, উত্তর হবে ডায়াসাইটিক। এই তো সবাই পারে, সবাই মাশাআল্লাহ এত সুন্দর পারো তোমরা, এত তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে গেছে। পানি পত্ররন্ধ্রের অপর নাম কি? গাটেশন, হাইডাথোট, এপিথেলিয়াম, হাইড্রোস্টোমা। পড়াইছি কিন্তু ভাইয়া, পারা উচিত। পানি পত্ররন্ধ্রের অপর নাম কি? সবার আগে উত্তর দিছে কে দেখি? শাহনূর, নওরিন, তমালিকা, মুজাহিদ, হীরা। সবাই উত্তর দিছে। উত্তর কি দিছো দেখি? উত্তর দিছো বি, হাইডাথোট। হাইডাথোট সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে হাইডাথোট। ঠিক আছে, হাইডাথোট কি? হাইডাথোটকেই বলা হয় পানিপত্ররন্ধ্র। পানিপত্ররন্ধ্রকে ইংলিশে বলা হয় হাইডাথোট। আর বের হয়ে যাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? গাটেশন। ঠিক আছে, আর নিচের অসংলগ্ন কোষকে কি বলা হয়? এপিথেম। দেখছো, প্রত্যেকটা কোশ্চেন আমরা পারি। আর হাইড্রোস্টোমা বলতে কিছু নাই, এটা ভাইয়ার ইমাজিনেশন। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপর চলে যাই, চলো নেক্সটে। বলো, পানিপত্ররন্ধ্রের গহ্বরের নিচের অসংলগ্ন কোষকে কি বলা হয়? গহ্বরের নিচের অসংলগ্ন কোষকে কি বলা হয়? দেখি কে কি উত্তর দিচ্ছে। আজমত, জুই, আনাজ, হ্যাঁ, শাহরিয়ার, সিয়াম, আয়েশা তিন্নি, বিনয়। বিনয় আর আয়েশা তিন্নি বি বলছে। বি না তোরে, এটা উত্তর হবে কি? এ। আচ্ছা, উত্তর হবে এ। ঠিক আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে কি? এ। এ হচ্ছে কি? এপিথেম। আমরা পড়ছিলাম একটু আগে যে গহ্বরের নিচের অসংলগ্ন কোষগুলোকে বলা হয় এপিথেম। ঠিক আছে, এপিথেম কারেক্ট আনসার। তাহলে এটাও চলে গেল। নেক্সট বলো, এটা পারলে বুঝবো যে তোমরা একদম মেডিকেলের মতো সব পারবা। মেডিকেলের মতো আসলেও তোমরা পারবা। যে পত্ররন্ধ্র সম্পর্কে কোনটি সঠিক নয়? দেখো, নিজে নিজে একটু চিন্তা করো, কোশ্চেনটা পড়ো, আগে বুঝো। প্রথম কথা দেখো, লাগছে পানি বাষ্পাকারে বের হয়। এটা সত্য না মিথ্যা? এটা সত্য, কারণ পানি বাষ্পাকারেই বের হয়। আচ্ছা, রক্ষী কোষ ধারা নিয়ন্ত্রিত। কথা সত্য না মিথ্যা? এটাও সত্য কথা, এখানে রক্ষী কোষ অবশ্যই থাকবে। আচ্ছা, এপিথেলিয়াম নেই। কথা তো সত্য না মিথ্যা? সত্য, এপিথেলিয়াম তো আসলেই থাকে না। বুঝাই যাচ্ছে উত্তর এটা হবে, তাও আমরা পড়ি। দেখো, খনিজ লবণের মুক্তি ঘটে। এই তো ভুল কথা। খনিজ লবণের মুক্তি পানি পত্ররন্ধ্র দিয়ে হয় না, হয় কার দিয়ে? পানি পত্ররন্ধ্র দিয়ে। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে ডি। ঠিক আছে, এটার উত্তর হবে ডি। এই যে মেডিকেল অ্যাডমিশনে এই টাইপের কোশ্চেন আসে, দেখছো? একটু একটু বড় বড় টাইপের। ঠিক আছে, অনেক কথাবার্তা লেখা থাকে। ওকে, পারবা আশা করি। হ্যাঁ, ওকে। এবার চলে যাই আমাদের পরের টপিক, আজকের লাস্ট টপিক, নাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আশা করি এই পর্যন্ত ভাইয়া যতটুকু বলছি আলহামদুলিল্লাহ আমাদের এইটুকু সবার পড়া হয়ে গেছে। আমি তো বললাম, তুমি এই যে 3 দিনে ভাইয়া 1.5 ঘন্টা করে, তোমাদের কয় ঘন্টা সময় নিচ্ছি? 4 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 4.5 ঘন্টা সময় নিচ্ছে। এর মধ্যে আমি বলে দিলাম বাসায় আর পড়া লাগবে না, এইটুকুই পড়ো, এইটুকুই না, যে কোনো পরীক্ষা পার করে যাবা। চলো আসো আমরা শুরু করে দিই আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের প্রথম প্যারাতে যেটা দাগাবা, ওই আমি একটু আগে রেখে আসছি, দেখি আমি ওই জায়গায় চলে যাই একটুখানি। এই যে স্লাইডটাতে আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এখানে দুটো অবজেক্টিভ আছে। গ্রাউন্ড টিস্যু তন্ত্র মনে রাখবা, এটা উদ্ভিদের মূল ভিত্তি তৈরি করে, এবং এই টিস্যু তন্ত্রকে কি বলা হয়? আদি টিস্যু তন্ত্র নামে ডাকা হয়, কারণ একদম উদ্ভিদের সর্বশুরুর যে টিস্যু তন্ত্র, সেটার নাম হচ্ছে এই গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আচ্ছা, সাধারণত মনে রাখবা যে এটার বেশিরভাগ জিনিসই প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। কি দিয়ে গঠিত হয়? প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। আমি একদম সুন্দর একটা চোরা টেকনিক শিখাই দিব, যে কিভাবে তুমি মনে রাখতে পারবা যে কোথায় কোথায় প্যারেনকাইমা, কোথায় কোথায় কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমি শিখাই দিব, প্যারা নাই। তবে তুমি মনে রাখো যে ম্যাক্সিমাম জায়গায় প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। কি বলছি ভাইয়া? ম্যাক্সিমাম জায়গা প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, এটুকু মনে রাখো। আচ্ছা,
তারপর দেখাও পেরিব্লেম ভাজক টিস্যু থেকে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি। তাহলে কোত্থেকে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়? পেরিব্লেম ভাজক টিস্যু থেকে এটার উৎপত্তি হয়, এই নামটা মনে রাখো। আচ্ছা, এবার চলে যাই আমরা নেক্সটে। চলো নেক্সটে আসি, এখান থেকে আসি, চলো ওকে এখান থেকে আসি। দেখো প্রথমত টিস্যুতন্ত্রের যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র জিনিসটা, এটার জিনিসটাকে ভাগ করা হয় একটা মেইন জিনিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে স্টিলি বলা হয়। একটা জিনিস আছে কি স্টিলি, কি বলবো স্টিলি। আচ্ছা, স্টিলির ব্যাপারটা কি সেটা একটু ভাইয়া বুঝাই বলি। ব্যাপারটা হচ্ছে জিনিসটা কেমন থাকে আমি একটু বেসিক কনসেপ্ট দিই। ধরো প্রথমে একটা বাইরের ত্বক থাকে, বাইরের কি থাকে ত্বক থাকে, যেটাকে আমরা বলি কি এপিডার্মিস। এপিডার্মিসের পরে এটার ভেতরে কিছু কিছু অংশ থাকে যেগুলোকে বলা হয়, আমরা জানবো একটু পরে, কর্টেক্স বা এগুলো থাকে আর কি। এগুলো আমি জাস্ট গোল্লা গোল্লা কয়েকটা দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তারপরে ভেতরের একটা এরকম চক্রাকার জিনিস থাকে। যদি তুমি একটা যে কোনো একটা একবীজপত্রী মূলের অন্তর্গঠন খেয়াল করো তাহলে দেখতে পাবা যে এরকম জিনিস থাকে। এটার ভিতরে আবার এরকম এরকম কোষ থাকে। হ্যাঁ, আমি এত ডিটেলস আঁকাআঁকিতে যাবো না, কারণ আমরা একদম এমসিকিউ বেসড পড়তেছি, আমরা রিটেন বেসড অতটা পড়তেছি না। ওকে, তারপর দেখবা যে ভেতরে এরকম গোল্লা গোল্লা থাকে, এরকম গোল্লা গোল্লা থাকে, এগুলোর আবার ছোট ছোট গোল্লা গোল্লা থাকে, সবার ছোট ছোট গোল্লা গোল্লা থাকে, আর মাঝখানে অনেকগুলো কোষ থাকে। এখন ব্যাপারটা একটু বুঝাই, মেইন জিনিসটা কি। মেইন জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মোটামুটি একটা ছবি আর কি, ধরো মূলের অন্তর্গঠন বা কাণ্ডের অন্তর্গঠন। বাইরের দিকে থাকে স্কিন বা এপিডার্মিস, তারপর থেকে শুরু হয় হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। ঠিক আছে, এই স্কিনের পর থেকে পুরো জিনিসটাই কি গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখন গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে দুইটা অঞ্চলে ভাগ করা হয়েছে। এখন কিসের উপর ভিত্তি করে? জিনিসটার নাম হচ্ছে স্টিলি। জিনিসটার নাম কি স্টিলি। স্টিলিটা কি দেখো, এই মাঝখানের যে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, গোল্লার বান্ডেল, এটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। কি বলা হয়? ভাস্কুলার বান্ডেল। আর এই যে বাইরের রিঙ্গের মতো যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পরিচক্র। কি বলা হয়? পরিচক্র। তাহলে দুইটা জিনিসের নাম বলছি ভাইয়া, দুইটা জিনিসের নাম মনে রাখো, ভাস্কুলার বান্ডেল, পরিচক্র। ভাস্কুলার বান্ডেল, পরিচক্র। ভাস্কুলার বান্ডেল আর পরিচক্রের মধ্যকার এইটুকু অঞ্চলকে বলা হয় স্টিলি। কি বলা হয়? স্টিলি। স্টিলি নামটা মনে রাখো, স্টিলি, স্টিলি। আচ্ছা, তাহলে এই স্টিলি। এখন এই স্টিলির বাইরের অংশ কতটুকু? এইটুকু। আর এই স্টিলের ভেতরের অংশ কত? এইটুকু। তাহলে এই যে স্টিলের বাইরের অংশটুকু, এটাকে বলা হয় বহিঃস্থলীয় অঞ্চল, আর এটার ভেতরের অংশটুকুকে বলা হয় অন্তঃস্থলীয় অঞ্চল। শেষ। এই হলো মেইন প্রকারভেদের কাহিনীটা শিখাই ফেললাম। আবারও বলি, মাস্কুলার বান্ডেল আর পরিচক্র, এর মাঝখানের অংশটাকে বলবো স্টিলি। স্টিলের বাইরে বহিঃস্থলীয়, স্টিলের ভিতরে অন্তঃস্থলীয়। শেষ। এবার আসো আমরা বইয়ের মধ্যে দেখি। আচ্ছা, এখান থেকে তুমি এমসিকিউ আসে ভাইয়া, দেখবা যে খুব সুন্দর করে এমসিকিউ সাজাই দিব কিভাবে পড়তে হবে। দেখো প্রথমে আসো, দাগাও যে দুইটা ভাগে ভাগ করা যায়, একটার নাম বহিঃস্থলীয় অঞ্চল, একটার নাম অন্তঃস্থলীয় অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, এবং স্টিলির সংখ্যাটা দাগাও, পেরিসাইকেল থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। পেরিসাইকেল, এটার বাংলা হচ্ছে পরিচক্র। পরিচক্র। ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা এখান থেকে পড়ার দরকার নেই, কারণ কি আমি যখন সামনে বিস্তারিত পড়বা এটা দেখবা যে অটোমেটিক আমাদের পড়া হয়ে গেছে, এটা আমাদের অটোমেটিক পড়া হয়ে গেছে। ভাই দেখাবো লাস্টে, তুমি ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। আচ্ছা দেখো, এখানের কিছু জিনিস ভাই আগে পড়াই ফেলছি। কিভাবে পড়াইছি দেখো তো, খেয়াল করো তো। এই দেখো একবীজপত্রী পাতা, মনে আছে? একবীজপত্রী পাতা ভাই কি শিখেছিলাম? যে পত্ররন্ধ্র থাকে উপরের ত্বকে আর দ্বিবীজপত্রী পাতা থাকে নিচের ত্বকে। দেখো এই যে স্পঞ্জি প্যালিসেড, আর এখানে থাকে শুধু স্পঞ্জি। দেখো স্পঞ্জি প্যারেনকাইমা, এটা কোন দিকে থাকে? এটা নিচের দিকে থাকে। এই জন্য তোমার দ্বিবীজপত্রী পাতার নিচের দিকে পত্ররন্ধ্র থাকে, আর প্যালিসেড প্যারেনকাইমা উপরের দিকে থাকে। এই জন্য এটার উপরের দিকে পত্ররন্ধ্র থাকে, আর এটার উপরের দিকে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। দেখো এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, আর বাকি জিনিস আমরা একটু পরেই অটোমেটিক হয়ে যাবে। দেখো আসো, এবার একটা একটা করে আসি। তো প্রথম কাজ হচ্ছে যে কিভাবে এটা পড়তে হবে। এই পৃষ্ঠাটা খুব কঠিন, আমি আগে থেকেই বলে দিতেছি পৃষ্ঠাটা খুব কঠিন, কিন্তু ভাই এমনভাবে বলবো তুমি অমনভাবে মাথায় ঢোকাবা, তোমার কাছে আর সহজ লাগবে, একদম কঠিন লাগবে না। আর বেশি বেশি পড়তে যাবে না, বেশি বেশি গবেষণা করতে যাবে না, তাইলে কঠিন হয়ে যাবে। কিছু কিছু জিনিস নিয়ে গবেষণা দরকার নেই, ঠিক আছে? কিছু কিছু জিনিস একটু কম জানলে নো প্রবলেম। তো এখান থেকে আসো। তো প্রথম থেকে আসো, মনে রাখবো বহিঃস্থলীয় অঞ্চলের 3টা অংশ থাকে, অন্তঃস্থলীয় অঞ্চলের 3টা অংশ থাকে। তুমি প্রথম কাজ হচ্ছে নামগুলো মুখস্থ করা। চলো, বহিঃস্থলীয় অঞ্চলের অংশ হচ্ছে 3টা, নামগুলো কি কি দেখো একটা একটা করে মুখস্থ করি। 1 নম্বর হচ্ছে অধোত্বক,
কর্টেক্স আর অন্ততক। অন্ততকের ইংলিশ হচ্ছে হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, অধতক, কর্টেক্স, অন্ততক, হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস। ঠিক আছে, তাহলে বহিঃস্থলীয় অঞ্চলের অংশের নাম পড়া হয়ে গেছে। অন্তঃস্থলীয় অঞ্চলের অংশের নাম দাগাবা। অন্তঃস্থলীয় অঞ্চলের অংশের নাম হচ্ছে, দেখো লেখা আছে 1 নম্বরে পাবা পরিমণি, পরিচক্র, পরিমণি বলে ফেলছি, পরিচক্র। তারপরে পাবা হচ্ছে মজ্জা, তারপরে পাবা মজ্জা রশ্মি। দেখো পরিচক্র, মজ্জা আর মজ্জা রশ্মি। ঠিক আছে, তাহলে আবারও বলতেছি, তাহলে বহিঃস্থলীয় অঞ্চলে 3টা অংশ, অধতক, কর্টেক্স, অন্ততক, আর অন্তঃস্থলীয় অঞ্চলে 3টা অংশ, পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি। ঠিক আছে, আচ্ছা, যদি কারো পরীক্ষা হলে কনফিউশন লেগে যায় যে কোনটা কোথায় থাকে, কোনটা কোথায় থাকে, তুমি কেমনে মনে রাখবে? আমি এটা চোরা টেকনিক শিখাই দেয়। ভাইয়া মনে রাখতাম যে পরিমণি আমাদের অন্তরে আছে, তাহলে পরিচক্র কোথায় আছে? অন্তঃস্থলীয় অঞ্চলে আছে। তাহলে পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি অন্তঃস্থলীয়, বাকি সবাই বহিঃস্থলীয়। ঠিক আছে, তাহলে তুমি এই চোরা টেকনিক দিয়ে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এবার ভেতর থেকে আসি, প্রত্যেকটার ভেতরে ভেতরে যাই। চলো, প্রথমে আসো অধতক। অধতক থেকে কেমনে পড়বা? দেখো 2টা শব্দ পাবা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, ওকে, এই কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই 2টো দাগাও। কোলেনকাইমার উপরে তুমি লিখবা 2, ভাইয়া যেভাবে লিখতেছি, আর স্ক্লেরেনকাইমার উপরে লিখবা 1, আর মাঝখানে ছোট করে লেখো কাণ্ড। আচ্ছা, আর এই নিচের লাইনটাকে দাগাও। দেখো ভাইয়া যেভাবে দেখাবো সেভাবে দেখাবা, সেভাবে পড়বা, একদম ইজি হয়ে যাবে, কোনো ব্যাপারই না। দেখো তাহলে কি বলছি, মূলে অধতক থাকে না। প্রথম কথা যেটা জানবো যে কাণ্ড আর মূলের মধ্যে থেকে মূলের মধ্যে অধতক থাকেই না, মূল আউট, ডিসকোয়ালিফাইড। মূলে আরেকটা জিনিস থাকে না, আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে কিউটিকল। আজকেও এটা নিয়ে কথা বলছি, কিউটিকল, এই জিনিসটা মূলে থাকে না। তাহলে মূলে টোটাল 2টা জিনিস থাকে না, অধতক, কিউটিকল। ওকে, এবার আসো, তারপরে এটা শুধু কোথায় থাকে? কাণ্ডে। এখন কাণ্ড কয় প্রকার? 2 প্রকার, দ্বিবীজপত্রী, একবীজপত্রী। দ্বিবীজপত্রী কাণ্ডে এটা তৈরি হয় কোলেনকাইমা দিয়ে, একবীজপত্রী কাণ্ডে এটা তৈরি হয় স্ক্লেরেনকাইমা দিয়ে। তাহলে ভাই এভাবে মনে রাখবো, কোলেন, স্ক্লেরেন, 2, 1। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ড কোলেনকাইমা, একবীজপত্রী কাণ্ড স্ক্লেরেনকাইমা, পড়া শেষ। ওকে, এবার কাজের মধ্যে থেকে দেখাবা, এটা মেইনলি যান্ত্রিক দৃঢ়তা এবং প্রতিরক্ষার কাজ করে। মানে অধতকের কাজ অনেকটা এপিডার্মিসের কাজের মতো, অধতকের কাজ অনেকটা এপিডার্মিসের কাজের মতো। কারণ তুমি যদি ছবি দেখতে তাহলে বুঝতা, একদম এপিডার্মিস আছে না, এটার নিচেই থাকে অধতক, এপিডার্মিসের নিচেই থাকে অধতক। তার মানে এপিডার্মিস যেই কাজ করে অধতক একই কাজ করে, প্রোটেকশন দেওয়া, একই কাজ করে, প্রোটেকশন দেওয়া। শেষ, এক কথায় শেষ, প্রোটেকশন। পারবা, হয়ে গেল। চলে যাও কর্টেক্স। মনে রাখবা, কর্টেক্স সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। আর কর্টেক্সের যে কাহিনীটা সেটা হচ্ছে, এটা সাধারণত পানি এবং খাদ্য সঞ্চয় করা। এই একটা কাজই মনে রাখবা, একটা কাজই মনে রাখবা, যে এটা কি করে, এটা পানি এবং খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, ওই যে বড় বড় গোল্লা 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 কোষগুলো আঁকছিলাম, ওইটার নাম হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের কাজ পানি এবং খাদ্য সঞ্চয় করা। শেষ, আর কিছু জানা দরকার নেই। কর্টেক্স পানি সঞ্চয় করে এবং কি দিয়ে তৈরি হয়? এটা প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। শেষ। এবার চলে যাও অন্ততক। অন্ততক এটা মনে রাখবা কোথায় কোথায় পাওয়া যায়, এটা মূলে পাওয়া যায় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। তো এইটা থেকে তুমি যে কাজটা করবা, একটা জিনিস লিখে রাখবা, যেটা কোথায় পাওয়া যায় না। দেখো, একবীজপত্রী কাণ্ডে এটা পাওয়া যায় না, কাণ্ডে অনুপস্থিত। পরীক্ষায় 2019 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল এটা, যে কোথায় এটা পাওয়া যায় না, একবীজপত্রী কাণ্ডে পাওয়া যায় না। দেখো, মূলে পাওয়া যায়, মূল মানে কি? একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল। আর দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়, তাহলে বাকি থাকে কে? একবীজপত্রী কাণ্ড। তাহলে একবীজপত্রী কাণ্ডে এটা পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা, এটার প্রত্যেকটা কোষ পিপা আকৃতি, এরকম দেখতে, বড় বড় এরকম দেখতে, পিপা আকৃতি বলে এটাকে। আচ্ছা, এবং মূলের মধ্যে এটা থাকে যে, এটা মাঝে মধ্যে 2টা জিনিস জমা হয়, সুবেরিন আর লিগনিন। এগুলো জমা হয়ে একটা পাতার স্ট্রিপের মতো তৈরি করে, সেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। বিজ্ঞানী ক্যাসপেরি এটাকে 1865 সালে লক্ষ্য করছে। তাহলে এখান থেকে পড়বা যে মূলের যে সেটাতে লিগনিন এবং সুবেরিন, এই 2টা জিনিস জমা হয়ে একটা স্ট্রিপ, মানে ফিতার মতো তৈরি করে, সেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আবিষ্কারকের নাম বিজ্ঞানী ক্যাসপেরি। কত সাল? 1865। ভাইয়া কিন্তু ইউজুয়ালি সাল পড়তে বলি না এই চ্যাপ্টারে, শুধু এই একটা সাল পড়তে হয়, 1865, আর কোনো সাল মুখস্থ রাখা লাগবে না। ঠিক আছে, ওকে।
দেখো এটাকে একটা সোজা সহজ টেকনিক দিয়ে মনে রাখা যায় চাইলে, যেমন এইভাবে মনে রাখা যায়। লিসার কষ্ট, লিসার কষ্ট দিয়ে কি কি দেখো, লি দিয়ে লিগনিন, সা দিয়ে সুবেরিন, আর কষ্ট দিয়ে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি দিয়ে তৈরি হয়? লিগনিন আর সুবেরিন দিয়ে তৈরি হয়। কেমনে মনে রাখতে পারো? লিসার কষ্ট, শেষ। এইটুকু মনে রাখলেই হয়ে যায়, লিসার কষ্ট। আচ্ছা, তাহলে অন্তত এইটুকু বুঝা গেছে। আচ্ছা, এবার আসো আরেকটা পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে এখানে আরেকটা স্পেশাল জিনিস থাকে, এটা দেখাবা, দ্বিবীজপত্রী কাণ্ড। ঠিক আছে, দ্বিবীজপত্রী কাণ্ডে একটা আবরণ থাকে, নাম হচ্ছে শ্বেতসার আবরণ। এটার কাহিনীটাকে বুঝবা। দ্বিবীজপত্রী কাণ্ডে একটা বিশেষ কোষ থাকে, কোষের নাম হচ্ছে পারণ কোষ, বা এটার ইংলিশ শব্দ হচ্ছে প্যাসেজ কোষ বা প্যাসেজ সেল। যাহাই পারণ কোষ তাহাই প্যাসেজ সেল। এই কোষের বৈশিষ্ট্য হচ্ছে এরা শর্করা বা শ্বেতসার জাতীয় খাবারকে নিজের ভিতরে সঞ্চিত করে রেখে দেয়। আবারও বলতেছি, পারণ কোষ বা প্যাসেজ কোষ এটা কি করে? শর্করা জাতীয় খাবারগুলোকে তার নিজের ভিতরে সঞ্চয় করে রেখে দেয়। তাহলে এগুলোকে জমতে 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 শ্বেতসারের একটা আবরণ তৈরি হয়ে যায়। এটার নাম কি? শ্বেতসার আবরণ বা স্টার্চ শীট। ইংলিশ শব্দটা জানবা, স্টার্চ শীট। তাহলে পরীক্ষায় আসে যে স্টার্চ শীট বা শ্বেতসার আবরণ বা পারণ কোষ বা প্যাসেজ সেল এগুলো কোথায় পাওয়া যায়? সবকিছু দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়। আবারও বলতেছি, 4টা কোয়েশ্চেন বলছি, 4টা কোয়েশ্চেনই মনে রাখতে হবে। আবারও বুঝো, শ্বেতসার আবরণ, পারণ কোষ, প্যাসেজ সেল, স্টার্চ শীট কোথায় পাওয়া যায়? দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়। দ্যাটস ইট। আর কিচ্ছু পরীক্ষায় আসবে না। তাহলে একটা জানলা ক্যাসপেরিয়ান স্ট্রিপ, একটা জানলা শ্বেতসার আবরণ, শেষ। ওকে, নিচের দিকে আসো। কাজের মধ্যে মেইনলি অনেকগুলো কাজ আছে, তবে এখানকার মেইন কাজ যেটা মনে রাখবা, একটা হচ্ছে এটা মূলজ চাপ নিয়ন্ত্রণ করে। মূলের ভেতরকার যে অন্তঃস্থ চাপ থাকে সেটাকে মূলজ চাপ বলা হয়। এই চাপটাকে সে নিয়ন্ত্রণ করে এবং এটা অনেকটা বাঁধের মতো কাজ করে। বাঁধ মানে কি? বাঁধ মানে যেটা বাঁধ দিয়ে কি করে, বন্যা হয় না, দেখবে যে ইন্ডিয়ার ওখানে বা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে অনেকগুলো বাঁধ আছে। বাঁধের কাজ কি? ভারতের পানি বাংলাদেশে আসতে দিবে না, বাংলাদেশের পানি ভারতে যাইতে দিবে না, বা বন্যার পানি এদিক থেকে ওদিকে যাইতে দিবে না, তাই না? ওরকমই যে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে বাধা দেয়, এটাই হচ্ছে বাঁধের কাজ। তাহলে মনে রাখবে এটা বাঁধের মতো কাজ করে এবং মূলজ চাপকে নিয়ন্ত্রণ করে। শেষ। এই দুটো অবজেক্টিভ তুমি ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, ডান। এটার কাহিনী শেষ আমাদের। চলে যায় পরিচক্র। পরিচক্র থেকে একটাই অবজেক্টিভ পরীক্ষায় আসতে, বেশি বেশি নাই। একটা অবজেক্টিভ হচ্ছে কুমড়া এবং কুমারিকাতে পরিচক্র পাওয়া যায়। এই কুমড়া আর কুমারিকার যে পরিচক্র, এটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। ঠিক আছে, কি দিয়ে? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে। আবারও বলি, কুমড়া কুমারিকার পরিচক্র পদ্ধতি কি দিয়ে তৈরি হয়? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়। আর মনে রাখবা যে স্ক্লেরেনকাইমা টিস্যু যদি ফ্লোয়েমের মাথায় থাকে তখন তাকে বলা হয় হার্টবাস বা গুচ্ছ টুপি। কাজের মধ্যে থেকে 3টা কাজ মনে রাখতে হয়। একটা হচ্ছে পার্শ্বমূল সৃষ্টি, একটা অস্থানিক মূল সৃষ্টি, আরেকটা তুমি লিখে রাখতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন ছাড়া অন্য খাদ্য সঞ্চয়। কি বলছি? নাইট্রোজেন ছাড়া অন্য খাদ্য সঞ্চয়। ওকে ওকে, এটুকু মনে রাখতে হবে, নাইট্রোজেন ছাড়া অন্য খাদ্য সঞ্চয়। ঠিক আছে, আবারও বলতেছি, তাহলে পরিচক্রের কাজ ভাইয়া কয়টা পড়তে বলছি? 3টা। তাহলে ভাইয়ের সাথে সাথে বলো, পার্শ্বমূল তৈরি, অস্থানিক মূল তৈরি, নাইট্রোজেন ছাড়া অন্য খাদ্য সঞ্চয়। এটা আছে, এটা বইয়ের শেষের দিকে আছে, ভাই একটু আগায় রাখলাম যাতে তোমার পড়তে সুবিধা হয়। ঠিক আছে, ওকে, তাহলে এই 3টা কথা এখান থেকে পড়তে হবে। ওকে, আর দরকার নেই। মজ্জা এবং মজ্জারশ্মি, এই দুটো সম্পর্কে তুমি কি পড়বা? এগুলো নিয়ে বেশি কিছু আসে না পরীক্ষায়। প্রথম কথা যেটা মনে রাখবে, এই দুইটাই প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। দুইটাই প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। ওকে, এবং দুইটার মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। মেইন কাজ কি? খাদ্য সঞ্চয়। এটা খাদ্য সঞ্চয়, এটা খাদ্য পরিবহন। খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, শেষ। প্যারেনকাইমা দুইটাই খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন করে, শেষ। আর কিচ্ছু বলা লাগবে না, এই দুটো কথা মনে রাখলেই হবে। ওকে, তাহলে আমি টোটালটা সামারি করি। ভাইয়ার দিকে তাকায় থাকো, ভালো করে শুনো, কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বন্ধ করে রাখো, যাতে মাথার ভিতরে থেকে যায়, বের হয়ে না যায়। হ্যাঁ, বের করা যাবে না। আবার বুঝি, ওখান থেকে আসি। প্রথমত স্টিলি কাকে বলে? পেরিসাইকেল থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেলের কেন্দ্র পর্যন্ত অংশটাকে স্টিলি বলা হয়। আচ্ছা, স্টিলির কয়টা অংশ থাকে? মানে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কয়টা অংশ থাকে? 2টা অংশ, অন্তঃস্টিলীয়, বহিঃস্টিলীয়। বহিঃস্টিলীয়কে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, অধোতক, কর্টেক্স, অন্ততক। অন্তঃস্টিলীয়কে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, পরিমণি, মজ্জা, মজ্জারশ্মি, পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। আচ্ছা, এরপর কি আসছে দেখো, অধোতক। অধোতকে কি বললাম? যে মূলে কোনো অধোতক থাকবে না। মূলে আরেকটা কি থাকবে না? কিউটিকল থাকবে না। আচ্ছা,
কোলেনকাইমা দিয়ে তৈরি হয় দ্বিবীজপত্রী কাণ্ড, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয় একবীজপত্রী কাণ্ড। শেষ। আচ্ছা, অর্ধত্বকের কাজ কি? প্রতিরক্ষা, প্রোটেকশন, প্রোটেকশন অ্যান্ড প্রোটেকশন, এটাই মনে রাখতে হবে। শেষ। কর্টেক্স, কর্টেক্সে কি বললাম ভাইয়া, কি দিয়ে তৈরি হয়? প্যারেনকাইমা। কাজ কি? পানি এবং খাদ্য সঞ্চয় করা। শেষ। অন্তত্বক, অন্তত্বক কোথায় কোথায় পাওয়া যায়? মূলে, দ্বিবীজপত্রী কাণ্ডে। কোথায় পাওয়া যায় না? একবীজপত্রী কাণ্ডে পাওয়া যায় না। আচ্ছা, এরপর কি বলছি? দুইটা অবজেক্টিভ, একটা মূল থেকে, একটা দ্বিবীজপত্রী কাণ্ড থেকে। মূলে কি পাওয়া যায়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি কি দিয়ে তৈরি হয়? লিগনিন, সুবেরিন। দ্বিবীজপত্রী কাণ্ডে কি কি পাওয়া যায়? চারটা জিনিস, শ্বেতসার আবরণ, প্যাসেজ সেল, পারণ কোষ, স্টার্ট শীট। মন থাকলো। অন্তত্বকের কাজ কি? বাঁধের মতো কাজ করা, মূলজ চাপ নিয়ন্ত্রণ করা। পরিচক্র কি দিয়ে তৈরি হয়? স্ক্লেরেনকাইমা টিস্যু। কোথায় কোথায়? কুমড়া, কুমারিকাতে। ঠিক আছে। আর কাজ কি কি? পার্শ্বমূল সৃষ্টি, অস্থানিক মূল সৃষ্টি, নাইট্রোজেন ব্যতীত অন্য খাবার দাবার সঞ্চয় করা। মজ্জা, মজ্জারশ্মি কি দিয়ে তৈরি? প্যারেনকাইমা। কি কাজ করে? খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। শেষ। এতক্ষণ যা পড়লাম সবকিছু সামারি। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হইলে ভাইয়াকে বলো ক্লিয়ার। কোথায় দেখি সবার কমেন্ট কোথায় রে? এই তো সবার 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 ক্লিয়ার। হ্যাঁ, রেস্ট নেওয়া লাগবে না, শেষের দিকে চলে আসছি। ওকে, আচ্ছা তাহলে বুঝছে আমরা জিনিসটা, এই জিনিসগুলোই আমাদেরকে এখান থেকে পড়তে হবে, এর বেশি আর কিছু লাগে না। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে বলছিলাম একটা চোরা টেকনিক শিখিয়ে দিব যে কিভাবে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা মনে রাখতে হয়। তো চোরা টেকনিকটা হচ্ছে এইটা, যে তুমি মনে রাখবা যে সবকিছুই প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, দুটো জিনিস বাদ দিয়ে। কি বলছি? সবকিছুই প্যারেনকাইমা দিয়ে তৈরি। তুমি এই লাইনটা লিখে রাখতে পারো চাইলে, যে সবকিছুই প্যারেনকাইমা, সবকিছুই, এই চ্যাপ্টারে যত কিছু আছে সবকিছুই প্যারেনকাইমা, প্যারেনকাইমা, শুধু দুইটা জিনিস বাদ দিয়ে। কি কি বাদ দিয়ে? দেখো, একটা হচ্ছে অধতক, অধতক, আরেকটা হচ্ছে পরিচক্র, পরিচক্র বাদে। শেষ। এই লাইনটা যদি তোমার মনে থাকে, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। সবকিছুই প্যারেনকাইমা, শুধু অধতক আর পরিচক্র বাদে। অধতকের ভিতরে কোলোকাইমা, স্ক্লেরেনকাইমা, আর পরিচক্র তৈরি হয় স্ক্লেরেনকাইমা দিয়ে। বাকি সব প্যারেনকাইমা, এই চ্যাপ্টারে যা কিছু আছে সব প্যারেনকাইমা। ঠিক আছে, তাহলে তোমার হয়ে গেল এই কনফিউশনটা, ইনশাআল্লাহ আর হবে না কারো। ঠিক আছে, ওকে ডান। আজকের ক্লাসের লাস্ট অবজেক্টিভ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। হ্যাঁ, এটা একটু দেখাই ভাইয়া। পাতার গ্রাউন্ড টিস্যুটাকে কি বলা হয় এটা পড়বা। পাতার গ্রাউন্ড টিস্যুটাকে মেসোফিল বলা হয়। তাহলে মনে রাখবা পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়, এটা একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। নামটা কি? নামটা হচ্ছে মেসোফিল টিস্যু। এই পাতার গ্রাউন্ড টিস্যুর মেইন কাজটা কি? এটা শালক সংশ্লেষণ করে। তুমি তো জানো পাতার মেইন কাজ কি? পাতার মেইন কাজ শালক সংশ্লেষণ করা। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুর মেইন কাজ কি হবে? অবশ্যই শালক সংশ্লেষণ করাই হবে। ঠিক আছে, এইটা একটু ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা তুমি আশা করি পারবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে যাই, আজকের লাস্ট কুইজ সেশন শুরু করে দিই। ওকে, বলো দেখি পারো কিনা। ইংলিশ দিয়ে দিছি যাতে বুঝতে অসুবিধা না হয়, দেখে বুঝতে অসুবিধা হইলে ভাইয়া শিখাই দিব, টেনশন নেই। কোনটি মূলে থাকে না? মূলে দুটো জিনিস থাকে না পড়াইছি। তুমি ইংলিশটা জানো, দেখি বাংলাটাও তুমি বাংলাটা জানো, ইংলিশটা ধরতে পারো কিনা। হাইপোডারমিস, এন্ডোডারমিস, এপিব্লেমা, মেডুলা। কেউ যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় ভাইয়া বাংলাটা শিখাই দিই। হাইপো, হাইপো মানে কি? নিচে, তাহলে অধ, অধতক, এটার নাম কি? অধতক। আর এন্ডো মানে কি? ভেতরে, অন্ত, এটা হচ্ছে অন্ততক। এবার আনসার করো, বাকিগুলা পারবাই। এই তো সবাই পারছে। এই তোমরা এত জোস কেন রে ভাই? দেখি তো, লিটল সিয়াম সবার আগে লিটল সিয়াম উত্তর দিচ্ছে। সে ছোট হইলে কি হয়েছে? তার মরিচের মধ্যে ঝাল আছে। তাহলে কি? লিটল সিয়াম বলছে, উত্তর হচ্ছে এ। সাফিয়া বলছে এ, প্রীতি বলছে এ, তাসনিমুল বলছে এ, সালিনা বলছে এ, আজমত, আবুল, সবাই বলছে কি? এ। ঠিক আছে, উত্তর হচ্ছে এ। ঠিক আছে, হাইপোডারমিস কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। পেরিব্লেম থেকে কোনটির উৎপত্তি হয়? এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার, ভাজক টিস্যুতন্ত্র। পেরিব্লেম থেকে কোনটার উৎপত্তি হয়? আচ্ছা বলো দেখি সবাই।
উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বি, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, উত্তর হচ্ছে বি, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্র এতক্ষণ ধরে পড়তেছিলাম এবং পেরিপ্লেম থেকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি হয়। কত সালে বিজ্ঞানী ক্যাসপেরিয়ান স্ট্রিপ লক্ষ্য করে? একটা সালই পড়াইছি পুরো চ্যাপ্টার থেকে, দেখি সবাই পারো কিনা। কত সালে ক্যাসপেরিয়ান স্ট্রিপ লক্ষ্য করে? সবাই কি উত্তর দিছে? হ্যাঁ, উত্তর দিছে সবাই বি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বি, 1865 সালে। 1865 সালে বিজ্ঞানী ক্যাসপেরিয়ান স্ট্রিপ জিনিসটাকে লক্ষ্য করছিল। কোনটি বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয়? দেখি তো ধরতে পারো কিনা। হাইপোডার্মিস অধতক, পেরিসাইকেল পরিচক্র, কর্টেক্সি, এন্ডোডার্মিস অন্ততক। কোনটি বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয়? বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয় কোনটা? ঠিক আছে, সবাই উত্তর দিছে বি। হ্যাঁ, পেরিসাইকেল বা পরিচক্র, যেটাকে আমরা পরিমণি নামে চিনছিলাম, তাহলে এটা অবশ্যই বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয়। পানি এবং খাদ্য সঞ্চয় করা কার প্রধান কাজ? পানি এবং খাদ্য সঞ্চয় করা কার প্রধান কাজ? কর্টেক্স, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, পেরিসাইকেল। আমরা পড়ছিলাম যে একজনের একটা প্রধান কাজ ছিল শুধু পানি এবং খাদ্য সঞ্চয় করা, আর কোনো কাজ নেই, বলতে একটা কাজই করতে হবে। সেই কাজটা কি ছিল, কার ছিল? শাহরিয়ার সিয়াম উত্তর দিছে এ, সেলিনা উত্তর দিছে এ, আবুল কালাম উত্তর দিছে এ, বিনয় উত্তর দিছে এ। সবার উত্তর সঠিক আছে। কর্টেক্স উত্তর কি হবে? উত্তর হবে কর্টেক্স। কর্টেক্সের কাজ আমাদের কি ছিল? পানি এবং খাদ্য সঞ্চয় করা। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি কি দিয়ে তৈরি হয়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি কি দিয়ে তৈরি হয়? সবাই উত্তর করো, ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি কি দিয়ে তৈরি হয়? ওকে, সবার উত্তর কি? সবার উত্তর হচ্ছে এ। হ্যাঁ, লিগনিন এবং সুবেরিন। আমরা মনে রাখছিলাম কি, লিসার কষ্ট, লি দিয়ে লিগনিন, সা দিয়ে সুবেরিন। এই লিসার কষ্ট ক্যাসপেরিয়ান স্ট্রিপ লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, দেখি এটা আনসার করতে পারবো কিনা। প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়? ভাই বলছিলাম প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়? প্যাসেজ সেল, পারণ কোষ, শ্বেতসার আবরণ, স্টার্ট শীট, যেটাই বলুক না কেন একটাই উত্তর দিতে বলছি ভাইয়া। হ্যাঁ, কোথায় পাওয়া যায়? আমরা তো পড়ছিলাম এটা অন্তত্বকের অংশ। হ্যাঁ, অন্ততক কার অন্ততক? দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততক। ঠিক আছে, মনে রাখবো অন্ততক কার অন্ততক? দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততক। কারেক্ট আনসার হচ্ছে সি। ঠিক আছে, ওকে। বাঁধের মতো কে কাজ করে? বাঁধের মতো কাজ করা কার কাজ? উত্তর হবে কি? উত্তর হবে ডি, এটাও অন্ততকের কাজ। অন্ততকের কাজ দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে বাঁধের মতো কাজ করে, আর একটা কি করে, আর একটা হচ্ছে এটা মূল অজচাপ নিয়ন্ত্রণ করে। মজ্জার প্রধান কাজ কি? মজ্জা আর মজ্জারশি থেকে মাত্র দুইটা অবজেক্টিভ পড়তে বলছে। এটা হচ্ছে দুইটাই প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়, আর দুইটার কাজ একটা জমা রাখে, একটা পরিবহন করে। এখন তুমি বলো কোনটা জমা রাখে, কোনটা পরিবহন করে? তাহলে বলো, এর উত্তর কি? খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। তাহলে কি হবে উত্তর? উত্তর হবে এ। ঠিক আছে, এ। সবাই উত্তর সঠিক দিয়েছে, উত্তর হচ্ছে এ। এ মানে কি? এ মানে হচ্ছে খাদ্য সঞ্চয়। খাদ্য সঞ্চয় করা হচ্ছে মজ্জার কাজ, খাদ্য পরিবহন করা হচ্ছে মজ্জা রশ্মির কাজ। ঠিক আছে, সবাই পারে। নেক্সট চলে যাই। স্ক্লেরেনকাইমা টিস্যুর মাথায় ফ্লোয়েম অবস্থান করলে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? স্টার্ট শীট, ক্যাসপেরিয়ান স্ট্রিপ, হাইড্রাথোট, বান্ডল ক্যাপ। বান্ডল ক্যাপের বাংলা হচ্ছে গুচ্ছ টুপি। বান্ডল ক্যাপের বাংলা হচ্ছে গুচ্ছ টুপি। গুচ্ছ টুপি। এবার চিন্তা করে বলো বাবা। গুচ্ছ টুপি, ঠিক আছে। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বান্ডল ক্যাপ, তাই না? গুচ্ছ টুপি। ওকে, উইথ দ্যাট আজকের ক্লাস শেষ। সোনার বাংলাদেশ দেখো একদম কাটায় কাটায় 1 ঘন্টা 27 মিনিটে ভাইয়া শেষ করছে। দেখছো সুন্দর করে পড়া শেষ হয়েছে। এইটুকু পর্যন্ত সবার যদি ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে বলো ক্লিয়ার। আজকের ক্লাস কেমন লাগছে? আজকের ক্লাসে সবকিছু বুঝতে পারছো কিনা? যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভাইকে কোয়েশ্চেন করো, কোনো সমস্যা নেই।
তমালিকা বলছে তমালিকা ক্লিয়ার আছে, সেলিনা বলছে আলহামদুলিল্লাহ, সারিয়া সিয়াম বলছে জোস, থ্যাংক ইউ জোস, ঠিক আছে। আচ্ছা, বাকিদের তো সব কিছু ক্লিয়ার আছে। অনেক এমসিকিউ আমি জানি, অনেক এমসিকিউ, কিন্তু তুমি দেখো জিনিসগুলো পড়তে গেলে কিন্তু খুব কষ্ট না, তুমি যদি অল্প অল্প করে পড়ো। আর যদি তুমি একদিনে বলো যে আমি পুরো চ্যাপ্টারটা শেষ করবো, তাহলে কষ্ট লাগবে। ভাইয়া যেভাবে 3টা ভাগ করে পড়াচ্ছি, 3 দিন ভাইয়ের সাথে সাথে পড়ো, পড়াটা শেষ হয়ে যাবে, আর কিছুই না। ওকে ওকে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো করে পড়াশোনা করো, সবার জন্য অনেক দোয়া রইলো। কালকে আমাদের নেক্সট পার্টে দেখা হবে ইনশাআল্লাহ। কালকে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো, তারপরে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। তো সবার জন্য বেস্ট অফ লাক, অনেক অনেক দোয়া রইলো, আর আল্লাহ হাফেজ, টাটা।